ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তাড়িৎচুম্বক বর্ণালী, সর্বপ্রথম ম্যাক্সওয়েল বলছিল যে লাইট রেডিয়েশনের একটা ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি থাকে। আমরা যে ধরনের আলোর বিকিরণ হয়, আলোর বিকিরণের একটা ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি থাকে, এবং সে বলছে যে রেডিয়েশনটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন তরঙ্গ প্রবাহ, এটা হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস ওয়েভ আর কি, ডিসকন্টিনিউয়াস ফ্লো অফ ওয়েভ। তো এটার পরে ম্যাক্সওয়েলের পরে পরবর্তীতে দেখা গেল যে রেডিয়েশনের সাথে, এবং এই যে রেডিয়েশন সেটা লাইট আকারে যে রেডিয়েশন হচ্ছে, ধর একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো, তাহলে সে আলো হিসেবে লাইট রেডিয়েশন করবে। তো এই রেডিয়েশনটা বেসিক্যালি ফোটন আকারে রেডিয়েশন করে। এই ফোটন আকারে রেডিয়েশন হয় কি, সেটা কে বলছে, সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে এই যে এনার্জি বা শক্তি রেডিয়েশন হচ্ছে, এটা ফোটন আকার হচ্ছে এবং ফোটনের কোনো নির্দিষ্ট ভর নাই। তাহলে দ্বিতীয় শক্তি স্তর থেকে উপরে মানে নিচে শক্তি আসলে উপরে শক্তি স্তরের এনার্জি বেশি, নিচে শক্তি স্তরের এনার্জি কম। তাহলে দুজনের মধ্যে শক্তির পার্থক্য কি হবে, বেশিটা মাইনাস কমটা, E2 মাইনাস E1। এটা হচ্ছে দুজনের মাঝখানে শক্তির পার্থক্য। এখন বর্ণালী কি জিনিস? বর্ণালী মানে কম্বিনেশন অফ মোর দেন ওয়ান ওয়েভলেংথ, একের অধিক তরঙ্গ দৈর্ঘ্য একসাথে সমষ্টি হলে সেটা বর্ণালী বলে। যেমন আমরা কি দেখতে পাই, রংধনু দেখতে পাই। রংধনু কিন্তু একাধিক বর্ণ কালার একসাথে আমরা দেখতে পাই। হ্যাঁ, তো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ডিফারেন্ট ডিফারেন্ট একটা কি থাকে, তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো সবগুলা রংধনু কিন্তু এক ধরনের বর্ণালী। ঠিক আছে। তো তড়িৎচুম্বক বর্ণালী মানে, যেহেতু লাইট রেডিয়েশনের একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকে, ইলেকট্রিক প্রপার্টি থাকে, তার মানে লাইট রেডিয়েশন ইজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। কথা কি বোঝা যাচ্ছে সিয়াম? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আমরা লাইট রেডিয়েশন হলে একাধিক তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পাবো, তার মানে সেটা একটা বর্ণালী বলা যায়। কথা বোঝা গেল এবার? জি ভাইয়া। এখন ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় যে বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাইট রেডিয়েশন করছে, লাইটের ভেলোসিটি যদি সি হয়, সি সমান হবে ল্যামডা ইনটু নিউ। নিউ মানে কি বলতো, ফ্রিকোয়েন্সি না? জি ভাইয়া। ল্যামডা মানে ওয়েভলেংথ, আর সি মানে রেডিয়েশন কি, ভেলোসিটি অফ লাইট। এই ক্ষেত্রে ভেলোসিটি অফ লাইট মানে কি, লাইটটি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের আর কি, সেটা বলতে পারি ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইএমএস। আমি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটাকে শর্ট ফর্মে আমি ইএমএস লিখলাম, তড়িৎচুম্বক বর্ণালী। তো এখন কথা হচ্ছে, এই যে নিউ, নিউ হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি হিসেবে কাজ করছে। আমি যদি বলি নিউ বার, হোয়াট ইজ নিউ বার? তরঙ্গ সংখ্যা। একক দৈর্ঘ্যের তরঙ্গ সংখ্যা, অথবা 1/λ। ইউনিট কি হবে এটার? পার সেন্টিমিটার। যদি আমার হচ্ছে, তোর আমি এটাকে কিসে প্রকাশ করি, সেন্টিমিটারে যদি প্রকাশ করি, তাহলে আমার নিউ বার একক হবে 1, মানে নিউ বার একক হবে 1, মানে পার সেন্টিমিটার আর কি। বেসিক্যালি নিউ বার জিনিসটা কি জানো? নিউ বার জিনিসটা হচ্ছে আসলে নিউ বাই সি। তো আমি তো জানি একটু আগে যে আমরা দেখছি যে সি ইকুয়াল ল্যামডা নিউ, তাহলে আমি যদি এখন নিউ সমান বসাই, তাহলে কি বসাবো? ল্যামডা নিউ সমান সি বাই ল্যামডা ইন্টু সি, তাহলে সি সে কাটাকাটি করলে 1/λ থাকে। ওকে, কথা বুঝতে পারছিস? জি ভাইয়া। এখন তোদের একটা কাজ দিব, কাজটা হচ্ছে আমাদের যে দৃশ্যমান আলো, যেটা কিনা আমরা দেখতে পাই, ভিজিবল লাইট, ভিজিবল লাইটের মধ্যে ভায়োলেট কালার যেটা, যেটা কিনা বেগুনি, মানে 5 কালার আর কি, ভায়োলেট, ইন্ডিগো, দেন হচ্ছে তোর ব্লু, হচ্ছে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, হচ্ছে রেড। এদের ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্যের যে একটা রেঞ্জ, ওয়েভ লেন্থের একটা রেঞ্জ যেটা, সেটা তোদের মুখস্থ করতে হবে। যেমন 380 ন্যানোমিটার থেকে 424 ন্যানোমিটার, এই লেন্থের, এই ওয়েভ লেন্থের তরঙ্গ দৈর্ঘ্য দেখতে কেমন হবে? ভায়োলেট হবে। আর লাস্টেরটা লিখবো, বাকিগুলো তোরা মুখস্থ করবি। এটা হচ্ছে 648 থেকে 780 ন্যানোমিটার। তো এই রেঞ্জের ভিতরে যে কালার, সেটা হবে কি, রেড। এখন আমার বল যে আমরা জানি E ইকুয়াল hc বাই ল্যামডা ফ্রম ম্যাক্স প্ল্যাঙ্কের ইকুয়েশন। এখন ল্যামডা যার বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য কম না বেশি? বলতো ল্যামডা যদি বেশি হয়, এনার্জি কি হবে? কম হবে। ল্যামডা কম হলে এনার্জি কি হবে? বেশি হবে। তার মানে কোন আলোর তো শক্তি সবচেয়ে বেশি, মানে কোনটার ইন্টেন্সিটি বেশি হবে, এনার্জি বেশি হবে কার? ভায়োলেটের না রেডের? ভায়োলেটের। ভায়োলেটের এনার্জি বেশি হবে, রেডের এনার্জি কম হবে, বিকজ রেডের ওয়েভলেন্থ অনেক বড়।
তাহলে আমি যদি বলি ভায়োলেটের ওয়েভলেংথ ছোট, মানে ভায়োলেটের যদি একটা তোর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি একটা গ্রাফ হয়, তোর যদি একটা তরঙ্গ হয়, তাহলে ওই তরঙ্গটার ওয়েভলেংথ ছোট, তার মানে কি গ্রাফটা উইল বি লাইক দিস। আর রেডেরটা কেমন হবে, ধর এই যে এরকম। বুঝতে পারছিস ব্যাপারটা? দেখ যে এটার একটা তরঙ্গ হইতে হইতে এটা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি এটা? হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটার এক্স অক্ষ ওয়াই অক্ষ কি আছে? এই যে এই যে গ্রাফটা দেখাইলে গ্রাফের, আচ্ছা এটার এক্স অক্ষ বরাবর কি আছে তোর? তোর ওই যে ইয়ের গ্রাফ আঁকছিস না বেটা, এই যে y ইকুয়াল a sin ওমেগা t, করছিস এটা? জি ভাইয়া। এখানে এক্স অক্ষে কি থাকে বল? এক্স অক্ষে মেবি ডিসটেন্স আছে। ডিসটেন্স, আচ্ছা। আর y অক্ষে? বিস্তার। y মানে বিস্তার, আসলে y অক্ষে বিস্তার। ওইটার এটা সেম গ্রাফ তো, একই সরলজনিত স্পন্দনে বা সিম্পল হারমোনিক মোশনে যেটা পড়ছিস একই। ফাইন। তো এখন কথা হচ্ছে, এই যে আমাদের যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কথা বললাম আমরা, এখন মহাজগতে পৃথিবীতে যত ধরনের রেডিয়েশন আছে, সব রেডিয়েশন গুলাই কিন্তু তোর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সেই রেডিয়েশন গুলোর মধ্যে কিছু রিজিয়ন আছে, যে রিজিয়ন গুলো ধর আমরা আমাদের কাজে লাগাই। সব রেডিয়েশন আমরা কাজে লাগাতে পারি না। যেমন গামা রশ্মি হতে পারে, এক্স রশ্মি বা এক্স রে, অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে, ভিজিবল লাইট বা অবলোহিত যেটাকে বলে, বা ইনফ্রারেড রেডিয়েশন যেটাকে বলে, মাইক্রোওয়েভ, বা রেডিও ওয়েভ, এই জিনিসগুলা। তো সেই হিসাবে রেডিও ওয়েভের হচ্ছে তোর, আমি যদি একটা ইয়ে আঁকি, ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎচুম্বক বিকিরণ গুলোর যদি একটা লাইন আঁকি, ধর এটা একটা লাইন যদি হয়, এই লাইনের একদম শুরুতে এই বিন্দুতে থাকবে হচ্ছে তোর রেডিও ফ্রিকোয়েন্সি, আর একদম শেষে এখানে থাকবে হচ্ছে গামা রে। তো গামা রের হচ্ছে এনার্জি সবচেয়ে বেশি। এনার্জি বেশি মানে ল্যামডা কি ছোট না? হুম, কি রে? জি ভাইয়া। জি ভাইয়া। এনার্জি মানে ল্যামডা ছোট না? এখন এই দিক বরাবর উপরে যদি আমি ল্যামডা চিন্তা করি, এটা ল্যামডা হচ্ছে নিয়ার অ্যাবাউট তোর হচ্ছে 10⁻13 এরকম কিছু একটা, -13, হ্যাঁ, মিটার এককে। আর রেডিও ওয়েভের এনার্জি খুব কম হয়, তাই তার ওয়েভলেংথ অনেক বড়, ইটস লাইক 10⁻6 এর মতো মিটার এককে। জি ভাইয়া। তো এই যে রেডিও ওয়েভ এবং গামারে এবং রেডিও ওয়েভের পরে এই মাঝখানে কি থাকে? এখানে তোর ধর রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ওয়েভের পরে কি আসতেছে? এটার পরে আসতেছে তোর ধর মাইক্রোওয়েভ, ঠিক আছে? রেডিও ওয়েভের পরে মাইক্রোওয়েভ, আর গামারের আগেরটা হলো এক্স রে বা এক্স রশ্মি। আর এক্স রের আগেরটা কি? ইউভি। আর এর আগেরটা হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান। আর ভিজিবলের 7টা ভাগ, এই যে ভাইভ গেয়ার আর কি, ভি, এখানে হচ্ছে তোর রেড, ঠিক আছে? সরি, রেডটা এই পাশে হবে, ভায়োলেটটা এই পাশে হবে, কারণ রেডের তো তোর ওয়েভলেংথ বেশি, তাই না? জি ভাইয়া। আর এর আগে একটা থাকে, সেটা কি বল? আইআর বা ইনফ্রারেড রেডিয়েশন। ইনফ্রারেড রেডিয়েশন আবার 3 ধরনের: ফার ইনফ্রারেড রেডিয়েশন এফআইআর, এমআইআর, এন্ড নিয়ার ইনফ্রারেড রেডিয়েশন এনআইআর, ঠিক আছে? তো ফার ইনফ্রারেড রেডিয়েশনের ওয়েভলেংথ বেশি হয়, এমআইআর এর ওয়েভলেংথ মাঝামাঝি, এনআইআর হচ্ছে নিয়ার ইনফ্রারেড রেডিয়েশন, ওয়েভলেংথ খুব কাছাকাছি কিছু একটা হয়। তো এগুলো ডিটেলস আমরা আস্তে আস্তে পড়বো। তো আমাদের ভিজিবল লাইটের ওয়েভলেংথের একটা রেঞ্জ আছে, সেটা কত? 380 থেকে 780 না? জি ভাইয়া। তাহলে 780 থেকে বড় যেগুলো, সেগুলো আইআর, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তো এই ব্যাপারটা হচ্ছে তোর, এই যে এখানে তোর এমসিকিউতে যেগুলো আসতে পারে, এই যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নেই ক্রমটা আসে, হয় শক্তির ক্রম দিয়ে দেয় অথবা ল্যামডার ক্রম। ল্যামডার ক্রম অনুযায়ী কি হবে? প্রথমে এটা, তারপরে এটা, আবার শক্তির ক্রম অনুযায়ী সবার আগে কি? এক্স গামারে না? জি ভাইয়া। এখন এই যে রেডিয়েশন, লাইটের রেডিয়েশন, সেটা দুই মানে লাইটের রেডিয়েশন না, অথবা বর্ণালী স্পেকট্রাম, দুই ধরনের হতে পারে। এক ধরনের স্পেকট্রাম হয় শোষণ বর্ণালী, আর আরেক ধরনেরটা হয় বিকিরণ বর্ণালী, ঠিক আছে? একটা শোষণ বর্ণালী, একটা কি বর্ণালী? বিকিরণ বর্ণালী।
এখন শোষণ বর্ণালী কেমন হবে, বিকিরণ বর্ণালী কেমন হবে? ধর একটা উত্তপ্ত গ্যাস, এটা উত্তপ্ত গ্যাস বা এটা একটা উত্তপ্ত গ্যাসের একটা সোর্স, একটা হিটেড গ্যাস। এই হিটেড গ্যাসের যে সোর্স, এটা এখন হিটেড হলে এটার ইলেকট্রন গুলা কি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে কিনা? হ্যাঁ, হিটেড হইলে নিম্ন থেকে উচ্চতে যাবে না, যাবে, শক্তি পাবে। হয়ে গেছে হিটেড, এখন হিটেড হওয়ার পরে আচ্ছা হ্যাঁ, তাইলে জি ভাইয়া ভাইয়া। তাহলে এটা থেকে রেডিয়েশন হবে। তো এই রেডিয়েশনটা যদি আমি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করি, তাহলে আমি এখানে কি দেখতে পাবো? প্রিজমের ভিতরে ঢোকার পরে 7টা বর্ণে ভাগ হয়ে যাওয়ার কথা না? জি ভাইয়া। যেমন তোরা ফিজিক্সে পড়ছিস না যে সাদা আলো দিলে পরে বর্ণালী রংধনু দেখা যায় প্রিজমের ভিতর দিয়ে পার পার হইলে? জি ভাইয়া। আচ্ছা, তো এইটা হইলে পরে আমরা এখান থেকে যে বর্ণালীটা পাবো সেটা কি বর্ণালী সেটা বলতো? শোষণ না বিকিরণ? বিকিরণ। বিকিরণ। এখন তুই যদি ধর একটা শীতল গ্যাস বা একটা কুল গ্যাস বা একটা ঠান্ডা গ্যাস, এটার সামনে একটা ধর সাপোজ করে একটা, আমি বোঝানোর জন্য বললাম যে একটা লাইট সোর্স দিলি তুই, এই লাইট সোর্স থেকে হিট এনার্জি যাচ্ছে, এই গ্যাসটা এনার্জি অ্যাবজর্ব করছে। তাহলে এখন যদি এটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করি তাহলে কি দেখতে পাবো? আমি এখান থেকে যেটা পাবো সেটা কি বর্ণালী? শোষণ বর্ণালী না? জি ভাইয়া, শোষণ বর্ণালী হবে। তাই তো, কারণ এখন তো এটা ঠান্ডা গ্যাস, এটাকে আমি হিটেড করছি, তাহলে সে এনার্জি অ্যাবজর্ব করছে, শোষণ করছে। তখন যে রেডিয়েশনটা হবে, মানে শোষণ করছে, এবং তখন যে প্রিজমের মধ্যে যদি আমরা পাস করি তার কাছ থেকে যে রেডিয়েশনটা হবে দ্যাট ইজ কল্ড শোষণ বর্ণালী। ভাইয়া শোষণের বর্ণালীটা কেমনে হয়? মানে নর্মালি তো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে হচ্ছে এনার্জি ছেড়ে দেয়, তখন হ্যাঁ। ওইটা হচ্ছে বেসিক্যালি বিকিরণ আকারে দেখি। কিন্তু এই শোষণেরটা কিভাবে হয় এটা বুঝতে এই যে পারি। ধর এখান থেকে যে রেডিয়েশনটা হচ্ছে, লাইট রেডিয়েশন হচ্ছে, লাইট রেডিয়েশনটা প্রিজমের মধ্যে দিকে ভাগ হয়ে আমাকে একটা স্পেকট্রাম দিবে, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো দেখতে পাবো আমি। এখন এখান থেকে যে লাইটটা আসছে, এই লাইটটার তোর একটা নির্দিষ্ট স্পেকট্রাম, মানে এটার এই লাইটটা যদি ঠান্ডা গ্যাসটা যদি নাও রাখতি, ঠান্ডা গ্যাসটা বাদ দিয়েও যদি হচ্ছে এখানে একটা স্পেকট্রাম পাইতি না, শুধু লাইটটা দিলে, এই লাইটটা প্রিজমের মধ্যে দিলে। জি ভাইয়া। এখন আমি যদি এখানে একটা তোর হচ্ছে ঠান্ডা গ্যাস রেখে দিলে, ঠান্ডা গ্যাসটা কি সম্পূর্ণ লাইটটাকে প্রিজমের ভিতরে যাইতে দিবে, না কিছুটা সে নিজে শোষণ করে ফেলবে? হ্যাঁ হ্যাঁ, কিছুটা শোষণ করবে। তাহলে ওটা বাদ দিয়ে বাকিটা আমি দেখতে পাবো কি? এখানে বাকি তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেখবো। তাহলে বাকিগুলোর কি বলতে পারি আমি? বাকিগুলো হচ্ছে বেসিক্যালি শোষণের ফলে যেটা হয় নাই শোষণ, সেটারই বর্ণালী। জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝা গেল? আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে দেখ, বিকিরণ বর্ণালীতে কেমন হবে? সে কি তোর পুরোটা বিকিরণ করবে? ধর এটা যদি আমি একটা লাইন আঁকি, ধর এটা ব্ল্যাক লাইন, পুরা কালো, এই ব্ল্যাক লাইনের মধ্যে হঠাৎ হঠাৎ করে একটু একটু আলো দেখতে পাবো না আমি বিকিরণের ক্ষেত্রে? আর একটা সাদা লাইট যদি আমি দিতাম, ধর একটা সাদা লাইট যদি প্রিজমে পাস করি, তাহলে আমি কি দেখতে পেতাম? বিভিন্ন বর্ণ, ধর এটা একটা অঞ্চল, এটা হলো তোর হচ্ছে ধর রেড, আর এই পাশে হচ্ছে আমার ভায়োলেট থাকার কথা, এরকম একটা অঞ্চল, বিভিন্ন অঞ্চল, 7টা অঞ্চল থাকার কথা না? জি ভাইয়া। জি আমি ভাইয়া। যদি শুধু সাদা আলো পাস করতাম তাহলে 7টা বর্ণ পাইতাম। এখন 7টাই পাবো না, কিছুটা শোষণ হয়ে যাবে। কিছুটা শোষণ হবে। তাহলে এই জায়গায় কোনো কোনো একটা জায়গায় আমি আলো দেখতে পাবো না, যেটা কিনা এই ঠান্ডা গ্যাসটা শোষণ করবে। তাহলে সেটা হচ্ছে শোষণ বর্ণালী। কথা বোঝা গেল? হ্যাঁ, উত্তপ্ত গ্যাসের ক্ষেত্রে তাহলে কি হবে? উত্তপ্ত গ্যাসের ক্ষেত্রে আমি সব লাইট দেখতে পাবো না, আমি একটা ব্ল্যাক লাইনের মধ্যে কিছু কিছু আলো, সামান্য সামান্য আলো দেখতে পাবো, একটু রেড, সামান্য একটু রেড। বাট এখানে যেটা হবে, পুরো রেড এর মধ্যে সামান্য একটু রেড নাই, আর ওখানে হচ্ছে যে পুরো ব্ল্যাক লাইনের মধ্যে সামান্য একটু রেড কালার আমি দেখতে পাবো। জি ভাইয়া। ইটস লাইক ধর এটা একটা রংধনু, এই রংধনু থেকে হঠাৎ হঠাৎ করে রংধনু ধর রেড কালারের মাঝখান দিয়ে কিছুটা রেড কালার নাই, এরকম নাই, একটু অংশ নাই, যেটা কিনা শোষণ করে ফেলছে এই যে ঠান্ডা গ্যাসটা। বা মাঝখানে ধর এখানে আছে ব্লু, ব্লু এর মাঝখানে কিছু একটা কালার নাই, মানে একটা লাইন দেখা যাবে, যে একটা লাইন দেখে বোঝা যাচ্ছে এই লাইন বরাবর আলোটা নাই, মানে এই অঞ্চলের যে ওয়েভলেংথ, সেই ওয়েভলেংথটা কি করছে? এই গ্যাসটা শোষণ করে ফেলছে। কারণ ওয়েভলেংথ একটা রেঞ্জ আছে 380 থেকে তোর 424, তো এর মাঝখানে 424 পর্যন্ত যদি হয়, ধর পুরোটা যদি বিকিরিত হয়, এখান থেকে যদি লাইট থেকে আসতো, তাহলে আমি এরকম একটা লম্বা লাইন দেখতে পেতাম, লাইনের ধর এতটুকু অঞ্চল হচ্ছে এটা 380 থেকে 424, তাহলে এই অঞ্চলটা পুরোটা আমি কি দেখতে পেতাম? ভায়োলেট দেখতে পেতাম না? জি ভাইয়া। বাট যদি এমন হয় যে আমার এই ঠান্ডা গ্যাসটা ধর 390 থেকে 395 অঞ্চলটা শোষণ করে ফেলছে, তাহলে এই মাঝখানে 390 থেকে 395 অঞ্চলটা কি ভায়োলেট হবে না একদম ক্লিয়ার? মানে এই যে এই কালারটা আমি দেখতে ক্লিয়ার। পাবো না, ব্ল্যাক দেখবো, ব্ল্যাক দেখবো, এই জায়গাটা ক্লিয়ার না, ব্ল্যাক দেখবো। এখন বিকিরণ বর্ণালীতে আমি কি দেখবো? সে যতটুকু শোষণ করছে করে ফেললো, করে সামান্য একটু বিকিরণ করবে, তাহলে আমি কি পুরাটাই কি কালারফুল দেখবো, না ব্ল্যাকের মধ্যে ছোট ছোট একটু একটু করে কালার দেখবো?
ব্ল্যাক এর মধ্যে একটু একটু কালার একটু একটু কালার দেখবে। এই হচ্ছে শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী, বোঝা গেল? জি ভাই। জি ভাইয়া। এবার আয়, এই যে বর্ণালীকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে তোর অ্যাটমিক স্পেকট্রাম, আর এটাকে বলি হচ্ছে মলিকুলার স্পেকট্রাম, এটা পারমাণবিক বর্ণালী। আচ্ছা ভাইয়া, বল। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তার মানে কি ওই যে বিকিরণ বর্ণালীতে ভাইয়া হচ্ছে ম্যাক্সিমামই বিকিরিত হয় আর কিছু কিছু শোষিত হয়, এমন না, ব্যাপারটা? বিকিরণ বর্ণালীর ব্যাপারটা হচ্ছে তোর এই হিটেড গ্যাসটা, এই যে হিটেড গ্যাসটা আছে, হিটেড গ্যাসটা, এই গ্যাসটাকে তুই হিটেড করছিস, জি ভাইয়া। অলরেডি হিটেড আছে গ্যাসটা। তাহলে এই হিটেড গ্যাসটা মানে, আচ্ছা আগে এটা চিন্তা কর, শোষণ বর্ণালীতে কি হচ্ছে, একটা লাইট দিয়ে তুই গ্যাসটাকে হিট দিলি, গ্যাসটা কি করলো, কিছু কিছু অঞ্চল লাইট শোষণ করলো, জি ভাইয়া। করার ফলে কি হবে, তো লাইট যদি আমি এই ঠান্ডা গ্যাসটা না রাখতাম, এই যে যদি না রাখতাম, তাহলে ডিরেক্টলি এই লাইটটা এখানে 7টা বর্ণ দেখাইতো আমাকে, তাই না? জি ভাইয়া। বা ঠান্ডা গ্যাসটা রাখাতে ঠান্ডা গ্যাসটা কি করছে, কিছু কিছু আলোর নির্দিষ্ট নির্দিষ্ট তরঙ্গরূপে শোষণ করছে, তাই পুরা আমি 7টা বর্ণ দেখতে পাচ্ছি না, 7টা বর্ণের মাঝখানে মাঝখানে কোন একটা অংশের আলো শোষণ মানে বিকিরণ শোষণ হয়ে গেছে দেখে সেটা ব্ল্যাক দেখতে পাচ্ছি, যেরকম ব্ল্যাক দেখতে পাবো। জি ভাইয়া, শোষিত হচ্ছে এখানে। মানে আমি যদি বলি এটা হচ্ছে আমার পুরা অঞ্চল, তোর হচ্ছে ধর এটা রেড অঞ্চল, তাহলে রেড অঞ্চলের এইটুকু অঞ্চলটা হচ্ছে তোর কালারফুল হবে আর কি। আমি রেড কালার করি তাহলে বুঝবি, ধর এই অঞ্চলটা রেড, মানে পুরোটা রেড হওয়ার কথা, বাট এই অঞ্চলটা রেড, হ্যাঁ, মাঝখানে একটু জায়গা হচ্ছে তোর ব্ল্যাক হয়ে আছে। তার মানে কি, ওই 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 জায়গাটা কি করছে, আমরা ঠান্ডা গ্যাসে শোষণ করছে, রাইট? শোষিত হয়েছে। জি হ্যাঁ, ভাইয়া। তাহলে এই যে ঠান্ডা গ্যাস সাথে শোষণ করছে, কতটুকু শোষণ করছে, ঠিক এই অঞ্চলটাই তো শোষণ করছে যেটা ব্ল্যাক আছে মাঝখানে। জি ভাইয়া। এখন এই ঠান্ডা গ্যাসে তো উত্তপ্ত হয়ে যাবে না হিট করলে, জি ভাইয়া, উত্তপ্ত তাহলে হবে। সে যখন এবার উত্তপ্ত, সে কি বিকিরণ কি পুরো রেড করতে পারবে না সামান্য রেড করবে, যেটা কিনা এখানে এসে শোষণ করছে? হ্যাঁ, এই এটা জিনিসটা এখানে যেটা ব্ল্যাক, আমি যদি এটার গ্রাফ আঁকি, ধর এইটার গ্রাফ আঁকানো মানে ধর আমি যদি এরকম সাদা একটা বক্স আঁকলাম, ধর তো সাদা বিকিরণের ক্ষেত্রে একটা সাদা বক্স আঁকলাম, এরকম কিছু একটা দেখতে পাবো। ধর এটা ফটোগ্রাফিক ফিল্ম, ওই যে আমরা যেরকম ছবি তুলি না, ওই যে ছবির যে কি বলে এটা, রিলের মধ্যে এরকম থাকে না, কালো একটা ফিল্মের মধ্যে ছবি উঠে পড়ে, ওটা হচ্ছে হাইপো দিয়ে ধুলে পরে ছবি হয়। দেখো তোরা বুঝা আগের গেছে আগের দিনের ছবিতে ভাইয়া, দেখছি ক্যামেরার ওটা। ভিতরে একটা এরকম ওই নীল মানে কি থাকতো এটা বলে, রিল বলতো, বা এটাকে কি জিনিস বলতো ভুলে গেলাম, তো ফটোগ্রাফিক ফিল্ম যেটার উপরে তোর হচ্ছে প্রতিচ্ছবি উৎপন্ন হয় আর কি। তো এই জায়গায় তোর এখন এই যেটা এখানে শোষিত হয়েছে, তার মানে কি, ওই গ্রাফের মধ্যে এইটুকু অঞ্চল তুই রেড দেখতে পাবি, এইটুকু শুধু রেড দেখবি, ধর এই যে এইটা, বাকিটা ব্ল্যাক। বুঝছস কাহিনী? জি ভাইয়া। ধর এই অঞ্চলটা, এটা হচ্ছে রেডের অঞ্চল আর কি পুরোটা, তার মানে রেডের অঞ্চলের পুরোটার মধ্যে এইটুক এইগুলো ব্ল্যাক হয়ে আছে, বিকজ এটা তো হচ্ছে আমার কোন বর্ণালীতে আসছে, শোষণ বর্ণালীতে আসছে, এই ব্ল্যাক যে অংশটা এখানে শোষিত হয়েছে সেটা এখানে আমি রেড দেখতে পাবো বিকিরণ বর্ণালীতে। এবার বোঝা গেল? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো তিন ধরনের বর্ণালীর কথা বলছি, অ্যাটমিক, মলিকুলার, একটা হচ্ছে নিরবচ্ছিন্ন। এটা হচ্ছে বেসিক্যালি রংধনু যেটা আমরা দেখতে পাই সেটা। আর অ্যাটমিক স্পেকট্রাম জিনিসটা কি আসলে, অ্যাটমিক স্পেকট্রাম, অ্যাটমিক স্পেকট্রামটা হচ্ছে ধর ধর কোন একটা মৌল, সেটাকে যদি আমি উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে এটা গ্যাসীয় অবস্থা পরিণত হবে। যেমন আমরা ওই যে ইয়া পড়ছিলাম, মনে আছে বর্ন হেবার সাইকেলে পড়ছিলাম যে সোডিয়ামকে হিট দিলে পরে সোডিয়াম সোডিয়াম গ্যাসে পরিণত হয়, তারপরে সেখান থেকে ইলেকট্রন রিলিজ করে, মনে আছে? আয়নিক যুগের বর্ন হেবার সাইকেল। জি ভাইয়া। তাহলে এখন এখানে দেখ, অ্যাটমিক স্পেকট্রামের ক্ষেত্রে যেটা হবে, ধর তুই কোনো একটা মৌলকে উচ্চ তাপমাত্রা গ্যাসীয় অবস্থায় পরিণত করছিস, তো তার উপরে তড়িৎচুম্বক বিকিরণ আপতিত করলে বাষ্পীয় পরমাণুর যে তাদের যে বাইরের শক্তি স্তরে যে তোর ওই যে বাষ্পীয় বলতে কি, ধর সোডিয়ামটা সোডিয়াম গ্যাসে বানাইছো হিট দিয়ে সোডিয়াম গ্যাস বানাই ফেলছিস সলিডকে, এটা গ্যাস পানি গেছে, এটা বাষ্প। হুম, জি ভাইয়া। এখন কথা হচ্ছে, এই যে সোডিয়াম বাষ্প, এখন যদি তাকে একটা রেডিয়েশন দেস,
সেটা হচ্ছে তোর তড়িৎচুম্বক বিকিরণ বা ইএমএস দেশ। তাহলে ইএমএস দিলে সোডিয়ামের বাইরের শক্তি স্তরের ইলেকট্রন কই যাবে? তো এটা নিউক্লিয়াস। এই শক্তি স্তরের ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাবে না? জি ভাইয়া। ধর এটা হচ্ছে E2 উচ্চ শক্তি স্তর, এটা হচ্ছে E1, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কতটুকু? ডেল্টা মানে কি? পরেরটা মাইনাস আগেরটা, মানে E2 মাইনাস বেশিটা মাইনাস কমটা, রাইট? জি ভাইয়া। তাহলে এতটুকু শক্তি সে শোষণ করবে, আর এই শক্তি মানে এইচ নিউ মানে hc বাই ল্যামডা। তার মানে এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো সে শোষণ করবে না? জি ভাইয়া। আচ্ছা, তো এই যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো সে শোষণ করবে, তাহলে এই পরমাণুর যে ইলেকট্রনটা সে কি ওই জায়গায় থাকবে না দ্রুত ইলেকট্রন রিলিজ করে আবার নিম্ন শক্তি স্তরে আসতে চাইবে? ভাইয়া দ্রুত নিম্ন শক্তি স্তরে আসতে যাবে। তাহলে এখানে একটা বিকিরণ বর্ণালী আমরা দেখতে পাবো না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রনের শক্তি শোষণ করে দ্বিতীয় শক্তি স্তরে গেল, এখন দ্বিতীয় শক্তি স্তর থেকে আবার যখন তোর নিম্ন শক্তি স্তরে আসে তখন একটা বিকিরণ বর্ণালী দেখতে পাবো। এই বিকিরিত রশ্মিটার জন্য যে আলোটা দেখতে পাবো সেটাই কি একটা অ্যাটমের জন্য পরমাণুর ক্ষেত্রে পাওয়া বিকিরণ বর্ণালী না? জি ভাইয়া। এখন আমি যদি একটা মলিকুল বা অণুর কথা বলি, অণুর ক্ষেত্রে অণুটাকে যদি আমি সিমিলারলি ধর অণুটা হচ্ছে 2 বা ততোধিক পরমাণু সমন্বয়ে গঠিত, ঠিক আছে? জি। তাহলে এটাকে যদি উত্তপ্ত করে গ্যাসীয় অবস্থায় নিয়ে তার মধ্যে যদি আমরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেই, তাহলে সেটাও এক ধরনের বিকিরণ বর্ণালী দিবে, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। কিন্তু সেক্ষেত্রে অ্যাটম কি একটা না একাধিক? একাধিক। তাহলে আমি কি একটা লাইন দেখতে পাবো না একাধিক লাইন দেখতে পাবো? একাধিক লাইন। তাহলে সবগুলোকে সমষ্টিগতভাবে একসাথে কি বলা যায়? ওই অণুর জন্য বর্ণালী, আণবিক বর্ণালী। জি ভাইয়া। আচ্ছা, তো এখন এই যে আণবিক বর্ণালী পাইলাম, এখন দেখা যাবে যে অ্যাটম গুলা তোর দেখা যাবে যে খুব কাছাকাছি কিছু তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করবে, তাহলে সবগুলোকে একসাথে গুচ্ছ করে সেটার আবার গুচ্ছ বর্ণালীর নাম দেওয়া হয়ে থাকে। তো এই ধরনের আণবিক বর্ণালী বিভিন্ন রকম হয়। আণবিক বর্ণালী যেমন তোর হচ্ছে তুই যদি এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে ধর মাইক্রোওয়েভ দেশ এমডব্লিউ, বা ইনফ্রারেড রেডিয়েশন দেশ, বা ইউভি দেশ, বা হচ্ছে ধর রেডিও ওয়েভ দেশ, এই সবগুলোর উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের আণবিক বর্ণালী হয়। যেমন মাইক্রোওয়েভ দিলে পরে কি হয়? মাইক্রোওয়েভ দিয়ে কি করে বলতো? মাইক্রোওয়েভ কি ঘটাতে পারে? মাইক্রোওয়েভ যেটা করে ভাইব্রেশন করে। আমরা মাইক্রোওয়েভের ভিতরে ভাত তরকারি গরম করি না? জি ভাইয়া। তো যখন তুই এটার মধ্যে মাইক্রোওয়েভ দিবি তখন মলিকুল গুলো কি করবে? এনার্জাইজড হবে, এনার্জাইজড হয়ে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন চলে যাবে। তো উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ার মানে তাদের মধ্যে ভাইব্রেশন বা কম্পন হবে। তাহলে ভাইব্রেশন হলে একজন একজনের সাথে গায়ে গায়ে ধাক্কা লাগবে, ধাক্কা লাগলে টেম্পারেচার বাড়বে না কমবে? পারবে। তাহলে বাড়লে পরে তোর ভাত তরকারি গরম হবে নাকি হবে না? হবে ভাইয়া। আচ্ছা, এবার ধর আমি যদি বলি আইআর, ইনফ্রারেড রেডিয়েশনের কথা যদি বলি, ইনফ্রারেড রেডিয়েশন কোথাও দেখছো জীবনে কখনো? ইনফ্রারেড রেডিয়েশন দেখোস নাই? না ভাইয়া, মানে হ্যাঁ দেখছি তো, যে টিভিতে রিমোট দিয়ে। রিমোট টিমোট না, খালি চোখে দেখছোস কিনা ইনফ্রারেড রেডিয়েশন? না ভাইয়া। শর্মা বানায় দেখছোস? শর্মার যে চিকেনটারে পোড়ায়, একটা সিরামিকের চুল্লি থেকে আগুন বেরোয়, লাল লাল আগুন। জি ভাইয়া। ওখান থেকে যে রেড একটা হিট, রেড একটা যে লাইট দেখতে পাস, দ্যাট ইজ বেসিক্যালি ইনফ্রারেড রেডিয়েশন। এখন রিমোটেরটা তো খালি চোখে দেখা যায় না, দেখা যায়? না ভাইয়া। রিমোটও থাকে, বাট আমি বললাম খালি চোখে দেখছিস কিনা কোনো, দেখবি এরপরে। ইউভি আল্ট্রাভায়োলেট, এমআরআই দিয়ে কি করে, মানে সরি রেডিও ওয়েভ দিয়ে কি করে? এমআরআই করে। আর রেডিও ওয়েভটা বেসিক্যালি এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের বেসিক কনসেপ্ট, সেটাকে অ্যাপ্লাই করে এমআরআই করা হয়, সেটা আমরা পড়বো, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে আমরা পরমাণুর বর্ণালীর কথা বললাম বা অ্যাটমিক স্পেকট্রামের কথা বললাম, এই অ্যাটমিক স্পেকট্রাম আমি যদি এখন হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি, ধর হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম নেবে, অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন। হাইড্রোজেন, তার আগে আমি আরেকটা জিনিস বলে নিই তোদেরকে, শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট। ওকে, শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট যেটাকে বলে,
ফ্লেম টেস্টে যেটা হয়, ফ্লেম টেস্টে আমরা হচ্ছে পরমাণুর বর্ণালী দেখতে পাই, পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম দেখতে পাই। ফ্লেম টেস্টে বেসিক্যালি কি করে জানোস? ফ্লেম টেস্টে ধর কোন একটা সল্ট, সাপোজ দ্যাট সোডিয়াম ক্লোরাইড অথবা সোডিয়াম ক্লোরাইড না, আমরা অন্য একটা সল্টের কথা ধর, সোডিয়াম সালফেট সল্ট, সোডিয়াম সালফেট সল্ট। এখানে কোন পরমাণু আছে এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। কিভাবে পারবো জানোস? মানে ধাতু হিসেবে কোন পরমাণু আছে সেটা ফাইন্ড আউট করা যায়। প্রথমে যেটা করে এটাকে একটা প্লাটিনামের পাত নেয়, প্লাটিনাম তার, প্লাটিনাম ওয়্যার। তোর এরকম একটা প্লাটিনামের তার থাকে, এটাকে এরকম একটা হাতলালা কিছুর মধ্যে দিয়ে আটকে রাখে এই প্লাটিনাম ওয়্যারটাকে। এই প্লাটিনাম ওয়্যারটাকে গাঢ় এচিলে ডুবানো হয়। কনসেন্ট্রেটেড এচিলে ডুবালে এটার গায়ে কি হবে? কনসেন্ট্রেটেড এচিল লেগে যাবে না? জি ভাইয়া। দেন এটাকে সল্টের মধ্যে দিতে হবে। সল্টের মধ্যে দিয়ে যদি সল্ট লাগায় তাহলে এটার গায়ে কি সল্ট লেগে যাবে না এরকম করে? জি ভাইয়া। দেন এটাকে কি করবে জানোস? ফ্লেমের মধ্যে নিয়ে হিট দিবে, হিট আন্ডার ফ্লেম। তাহলে কি হলো? গাঢ় এচিল আর এই সোডিয়াম সালফেট বিক্রিয়া করবে, করে কি বানাবে জানো? সোডিয়াম ক্লোরাইড আর সালফিউরিক অ্যাসিড। ভালো কথা। এই সোডিয়াম ক্লোরাইড সল্টটা, এটা হচ্ছে, আমি এটা মুছে ফেলি, এটা এটা পরে আবার দেখাবো। আমরা যখন এই যে ফ্লেম বা বার্নারের নিচে নিয়ে হিট দিব, বার্নার চিনোস তো? ল্যাবে বার্নার দেখছোস? জি ভাইয়া। তো বার্নারের উপরে যদি এরকম সল্ট মেশানো প্লাটিনামের তার গাঢ় এচিলে ডুবানোটা ধরলে পরে যেটা হবে, এই সোডিয়াম ক্লোরাইডটা তখন হিট দিলে পরে এটা বিয়োজিত হয়ে সোডিয়াম অ্যাটম এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে ফেলবে। সোডিয়াম কি এখানে সোডিয়াম আকারে থাকবে না সোডিয়াম গ্যাস হয়ে যাবে? গ্যাস হবে। সোডিয়াম ক্লোরাইড কিন্তু সলিড, গ্যাস হলো। এই সোডিয়াম ক্লোরাইড যখন গ্যাস হবে, গ্যাস হলে পরে এটা ইলেকট্রন কি নিম্ন শক্তি স্তরে থাকবে না উচ্চ শক্তি স্তরে চলে যাবে? উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে উচ্চ শক্তি স্তরে গেলে, ধর এখানে ছিল নিম্নতে ছিল, উচ্চতে গেলে, এখন উচ্চ থেকে আবার সে যখন নিচে নামে তখন সে কি করবে? একটা রেডিয়েশন করে যাবে না? জি ভাইয়া। রেডিয়েশন করলে পরে সেটা কি একটা বিকিরণ বর্ণালী। তাহলে বিকিরণ বর্ণালীতে দেখতে পাবো, বিকিরণ বর্ণালী মানে কি? এটার যে ওয়েভলেংথ, সেই ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাবো না? জি ভাইয়া। সোডিয়াম কি দেখায় জানো? সোডিয়াম সোডিয়াম হচ্ছে উজ্জ্বল সোনালী বর্ণ দেখায়, বা সোনালী হলুদ যেটাকে বলে। জি সোনালি হলো। আচ্ছা ভাই, এটা কি তাহলে পারমাণবিক বর্ণালী হলো? হ্যাঁ অবশ্যই পারমাণবিক বর্ণালী এগুলা। পটাশিয়াম, পটাশিয়াম কি দেখাবে? সে হচ্ছে বেগুনি বর্ণ দেখাবে, পার্পল বর্ণ দেখাবে। কিন্তু ক্যালসিয়াম ইটের মতো লাল বর্ণ দেখাবে। ভাইয়া এখানে তো সোডিয়াম আর ক্লোরিন দুইটা একসাথে ছিল, এখন তাহলে সোডিয়াম এটা একসাথে আণবিক ছিল, বর্ণালী। বাট এখানে যেটা হয়েছে সোডিয়ামের ক্ষেত্রে যেটা হবে, তোর এই স্পেকট্রামটা কাজ করবে সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়াম ধাতুর ক্ষেত্রে। কেন ক্লোরিনের ক্ষেত্রে করবে না কেন? ক্লোরিন তো গ্যাস, এটা কি দিবে? আণবিক বর্ণালী দিবে না? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। তো আণবিক বর্ণালীর জন্য যতটুকু মানে এনার্জি, সেটা হচ্ছে এই ফ্লেম দিয়ে আসবে না, ঠিক আছে? এটার জন্য অন্য এনার্জি লাগবে, অন্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দরকার আর কি। তাহলে এখন কথা হচ্ছে, এইটা কি সোডিয়ামটা কি আমার এই সল্টে কি আকারে ছিল বলতো? সোডিয়াম প্লাস আকারে ছিল না? জি। তাই এখানে বলে যে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, বেরিয়াম 2 প্লাস হচ্ছে। এটা কাঁচা আপেল আছে না? কাঁচা আপেল দেখতে যেরকম, কাঁচা আপেল দেখছিস না? সবুজ আপেল গুলা কাঁচা আপেলের মতো। তো এই গেল হচ্ছে তোর ফ্লেম টেস্ট। এখন মাঝে মাঝে প্রশ্ন আসে, ফ্লেম টেস্টে কেন নেওয়া হয়, গাঢ় এচিলে ব্যবহার করা হয়? কারণ HCl টাই একমাত্র অ্যাসিড যার, মানে HCl এর সাথে দেখবি সবগুলা ধাতু, ধর সোডিয়াম থাকলে সোডিয়াম ক্লোরাইড হবে, ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম থাকলে পটাশিয়াম ক্লোরাইড হবে, তাই না? এবং এই ফ্লেমের মাধ্যমে ওই ক্লোরাইড সল্ট গুলাই সহজে ভেঙে গিয়ে ধাতু এবং গ্যাসে পরিণত হবে। এই যে ধাতু এবং গ্যাসে, অন্য কোনো অ্যাসিডের, তো সালফিউরিক অ্যাসিড দিলে সহজে সোডিয়াম এবং সালফেট হইতো না, বা ধর নাইট্রিক অ্যাসিড দিলে সোডিয়াম এবং নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড ওরকম হইতো না সহজে। এটা সহজে হয়ে যায়, তাই হচ্ছে আমরা কি ইউজ করি ফ্লেম টেস্টে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি। কথা বোঝা গেল? জি ভাইয়া। এখন ভাইয়া, হ্যাঁ, এদিকে আমরা যে সোডিয়াম ক্লোরাইডকে প্রথমে উত্তপ্ত করে সোডিয়ামকে গ্যাস বানাইছি, হ্যাঁ, তো এটা থেকে যখন রেডিয়েশন পাবো তার মানে কি আমি আবার এটাকে ঠান্ডা করতে হবে না? আমার ঠান্ডা করতে হবে কেন? আমি ফ্লেম থেকে যখন নিয়ে আসবো, সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে এগিয়ে চলে আসবে। ফ্লেমের মধ্যে ধরে রাখা অবস্থায় তুই আলো দেখতে পাবি।
এমনি ভাইয়া, এটা তো তখনও তাহলে শক্তি পাচ্ছে। পাচ্ছে, তার মানে কি সবগুলা সোডিয়াম অ্যাটম একসাথে চলে যাবে উচ্চ শক্তি স্তরে সোডিয়ামের ইলেকট্রন না, কিছু যাবে যে ওরা ব্যাক করবে আবার অন্যটা যাবে, এভাবে চলতে থাকবে। মানে তুই যতক্ষণ ধরে রাখবি ততক্ষণ আলো দেখতে পাবি, যখন সরাই ফেলবি আর আলো দেখতে পাবি না। জি ভাইয়া, বুঝতে পারছি। অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম, ঠিক আছে। তো হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রামটা দেখতে কিরকম? হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রামটা হচ্ছে অনেকটা তো নিরবচ্ছিন্ন বর্ণালী হয়, বাট সোডিয়ামের তো শোষণ বর্ণালী বিকিরণ বর্ণালী দুইটাই পাওয়া যাওয়ার কথা, তাই না? কি রে, সোডিয়ামের শোষণ বর্ণালী বিকিরণ বর্ণালী দুইটাই পাওয়া যাবে না? কারণ সে কি আমরা যে হিট দিচ্ছি বা রেডিয়েশন দিচ্ছি সে পুরোটাই গ্রহণ করে না কিছুটা শোষণ করে? কিছুটা শোষণ করে। আচ্ছা, ধর হাইড্রোজেনকে আমি একটা কাজ করলাম, এরকম একটা কাচের টিউব নিলাম, কাচের টিউবের ভিতরে হাইড্রোজেন। ভাইয়া হ্যাঁ, সবগুলার ক্ষেত্রে শোষণ বিকিরণ হয় না, মানে হ্যাঁ পাওয়া যাবে, সব 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 অ্যাটমের ক্ষেত্রে পাওয়া যাবে, হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, রংধনুর মতো বর্ণালী পাওয়া যায় হাইড্রোজেনের ক্ষেত্রে। আচ্ছা ভাইয়া। কারণ এই শালার তো ইলেকট্রনই আছে একটা। জি ভাই। এবং আচ্ছা ভাই, এটার জন্যই তো হচ্ছে যে রাদার বোর বলতে পারছিল আর কি এটা দিয়ে। হ্যাঁ, বোরের কথা অনুযায়ী তো এই জন্যই বোর বলছিল যে এখানে তোর হচ্ছে একাধিক রেখা দেখা যাবে না, একটাই রেখা দেখা যাবে। জি ভাইয়া। কিন্তু অন্যদের ক্ষেত্রে তার একটা রেখা দেখা যাবে না, অন্যদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা অনেক। ঠিক আছে, আচ্ছা। জি ভাইয়া। এখন কথা হচ্ছে আমি যদি হাইড্রোজেনকে এরকম একটা সিলিন্ডারের ভিতরে নিয়ে দুই পাশ থেকে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, এটা পজিটিভ এটা নেগেটিভ, ধর হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি, তো হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে যেটা হবে, এই হাইড্রোজেন গ্যাসগুলা, হাইড্রোজেন গ্যাস H2, এই H2 এটা যেটা করবে ইলেকট্রন মানে শক্তি শোষণ করার পরে এনার্জি রিলিজ করবে না? জি ভাইয়া। এনার্জি রিলিজ করবে না, তুই দেখবি যে কাঁচের নলের বাইরে এরকম করে আলোর ঝলকানি দেখা যাবে, হঠাৎ করে আচ্ছা আলো ভাইয়া, হ্যাঁ, এই শক্তি শোষণ কি ভাইয়া একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত হয় এরপর হচ্ছে বিকিরণ হয়ে যায়? হ্যাঁ, মানে জিনিসটা কিভাবে? ব্যাপারটা তো কোয়ান্টাইজড, মানে সে সারা জীবন যে এমন না যে একদম যত দিব ততই শোষণ করবে, তার একটা নির্দিষ্ট মাত্রা আছে, ভ্যালু আছে, এইটুকুই শোষণ করবে সে। জি ভাইয়া। এই যে আলোর ঝলকানি দেখতে পাবো কাঁচের লাইট আলোর ইয়ার বাইরে, লাইটের একটা এরকম করে ঝলকানি দেখবো, এটা যদি আমি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করি, তাহলে এই আলোটা যে বেরোলে আলোটা যতগুলা তরঙ্গ দৈর্ঘ্য আছে সবগুলা তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ হয়ে যাবে না? জি ভাইয়া। And ভাগ যদি হয় তাহলে এটা তো হাইড্রোজেন অন্য পরমাণু, অণু। হুম। তাহলে অ্যাটমিক স্পেকট্রাম গেল, একটা মলিকুলার স্পেকট্রামে কি আমি গুচ্ছ গুচ্ছ কিছু বর্ণালী লাইন দেখতে পাবো, বলছিলাম না যে গুচ্ছ বর্ণালী, যে অনেকগুলা কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর একসাথে একসাথে থাকবে। জি ভাইয়া। সেই জন্য বিভিন্ন এরকম করে তোর এই যে এখানে কিছু লাইন পাওয়া যায়, এখানে কিছু লাইন পাওয়া যায়, ঠিক আছে। এখন এই যে তার সে যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেছে, ধর আমি বললাম তার ইলেকট্রনের শক্তি নিম্ন শক্তি স্তর হচ্ছে E1, নিম্ন শক্তি স্তর বা লোয়ার এনার্জি লেভেল, এনার্জি স্টেট, আর E2 হচ্ছে উচ্চ শক্তি স্তর। হ্যাঁ, তাহলে এখন সে কতটুকু শক্তি শোষণ করলো বলতো? E2 মাইনাস E1, তাই তো? তাহলে যতটুকু শোষণ করছে ততটুকু তো বিকিরণ করবে, তাই না? জি ভাইয়া। তাহলে আমি বলতে পারি এটা সমান কি Hc বাই ল্যামডা, পারি না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি যদি বলি তোর সিজিএস এককে যদি শক্তির সমীকরণ বলি En সিজিএস এককে, এর সমান আমি কি বলতে পারি? -2π² me⁴, এটা যদি তোর হচ্ছে n-তম শক্তি স্তর হয় তাহলে আমি বলতে পারি যে n²h⁴ মানে h²। এটা এটা কি শক্তির সমীকরণ, গত ক্লাসে আমরা পড়ছি, মনে আছে? জি তাহলে ভাইয়া। এখন যদি আমি E2 বলি, এর মান 2 বসাই দিব, তাই না? তার মানে -2π²
m e টু দি পাওয়ার 4, এটাকে n2 লিখলাম, n2 স্কয়ার h স্কয়ার। তাহলে e1 কে কি বলবো? মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 n1 স্কয়ার h স্কয়ার। কারণ আমি 1 2 কেন বসে নেই? কারণ 1 2 বসানোর দরকার নেই, একটা সমীকরণ বাইর করবো তো, এই জন্য 1 2 বসাইলাম না, n1 n2 লিখলাম। ওকে, জি ভাইয়া। তাহলে এখন আমি কি এটার এই যে দুইটার বিয়োগফল, এটা সমান hc বাই ল্যামডা, এটার সমান আমি লিখতে পারি না দুটোর বিয়োগফল e2 মাইনাস e1, তার মানে কি যে মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 n2 স্কয়ার h স্কয়ার মাইনাস e1। এখন e1 এর সামনে তো অলরেডি একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস। প্লাস। তাহলে প্লাস 2 পাই স্কয়ার m * দি পাওয়ার 4 n1 স্কয়ার h স্কয়ার। জি ভাই। তাহলে আমি যদি এখন একটা কাজ করি, 1 বাই ল্যামডাকে এই পাশে রাখা দিই, 1 বাই ল্যামডা সমান দিয়ে hc দিয়ে ভাগ দিয়ে পাশে, আর এই পাশে তো ধর এই যে 2 পাই স্কয়ার m * দি পাওয়ার 4 আর h স্কয়ার কমন নেওয়া যায় না দুইটার ক্ষেত্রেই? জি ভাই। যায় কমন নেয়া? জি ভাই। যদি কমন নেওয়া যায় তাহলে আমি কি লিখতে পারি দেখ, যে 2 পাই স্কয়ার m * দি পাওয়ার 4 h স্কয়ার ইনটু hc, কজ আমি এই পাশের hc টাকে এই পাশে নিয়ে আসছি না, জি ভাই। আর n1 এর উপরে যে স্কয়ার এটা তো প্লাস সাইনের, আর n2 টা মাইনাস সাইনের, তাহলে এইভাবে লেখা যায় 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। মিলা জি দেখি, রাইট? তাহলে এখন এই জায়গায় কি আসলো আমার, 2 পাই স্কয়ার m * দি পাওয়ার 4 h কিউব c 1 বাই n1 স্কয়ার। 1 বাই n1 মানে কি? লোয়ার শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর, আর n2 টা কি উচ্চ শক্তি স্তর ছিল না? n2 মানে তো n2 রিপ্রেজেন্ট করে কাকে? e2 কে, e2 মানে তো উচ্চ শক্তি স্তর, আর e1 মানে নিম্ন শক্তি স্তর, তাই না? ফাইন। তো আমি এই সূত্রটাকে এই যে জায়গাটা দেখ, এখানে যে 2 পাই স্কয়ার m * দি পাওয়ার 4 c মানে h, এটা h কিউব c আসলো। আমি যদি এই জায়গায় তোর এটা যদি সিজিএস এককে বসাচ্ছি সবকিছু, তাই না? তাহলে যদি আমি এটাকে সিজিএস এককে বসাই এখন, তাহলে সিজিএস এককে এখন দেখ, পাই এর মান তো 3.1416, তাই তো? ইলেকট্রনের ভর কি সিজিএস এককে? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। ইলেকট্রনের চার্জ এক্ষেত্রে কি হবে? সিজিএস একে ইএসইউ হবে না? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হলো 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। আর 1 ইএসইউ মানে কত? 1 ইএসইউ মানে 1 গ্রাম টু দি পাওয়ার হাফ সেন্টিমিটার টু দি পাওয়ার 3/2 পার সেকেন্ড। তাহলে এই জায়গায় এই ইউএসইউ এর পরিবর্তে এই এককটা বসানো যাবে, তাই না? জি। প্ল্যাঙ্কের ধ্রুবকের একক কি আমার এখন ইয়াতে বসানো যাবে, জুল সেকেন্ডে বসানো যাবে, না আর্ঘে বসাইতে হবে? আর্ঘ, আর্গে বসাইতে হবে। তাহলে সেটা হচ্ছে 6.624 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ঘ সেকেন্ড। সেকেন্ড কিন্তু গুণ আকারে থাকবে, ঠিক আছে? আর আলোর বেগ কত বসাবো? সি এর মান কত বসাবো? 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 না 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই ভ্যালুগুলো যদি বসাস, এই ভ্যালুগুলো বসালে আলটিমেটলি এখানে কি পাবি? এই জিনিসটার একটা মান পাবি না? জি ভাইয়া। এই সবগুলা মান যদি আমি বসালে পরে আমরা যেটা পাই, 2 পাই স্কয়ার m * দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ch কিউব, এটা সমান আসবে 109, কত জন আসে 10967, এটা কি অ্যাকচুয়াল ভ্যালুটা? কিন্তু তোর হচ্ছে 109678 না, অ্যাকচুয়াল ভ্যালুটা আসবে এখান থেকে, তুই পাবে 109321, 109321.56 পার সেন্টিমিটার পাবে। কিন্তু এটা তো হলো থিওরিটিক্যাল, এক্সপেরিমেন্টালি মানটা কত আসে জানোস? এক্সপেরিমেন্টালি মানটা পাওয়া যায় 109678 পার সেন্টিমিটার। দুটা মান খুব একটা যে এদিক সেদিক হয় তা না, খুব কাছাকাছি ভ্যালু। এটা ভাই কোনটা ইউজ করব? আমরা নিচেরটা ইউজ করব, এটা ইউজ করব। এই ভ্যালুটা থিওরিটিক্যালি আমরা পাইছি, বাট এক্সপেরিমেন্টালি যেমন লাইটের ভ্যালু, আলোর সরি বাতাসে আলোর বেগ শুরুতে কত পাওয়া গেছিল এক্সপেরিমেন্টালি একরকম, পরে থিওরিটিক্যালি একরকম হওয়ার কথা, বাট এক্সপেরিমেন্টালি অন্যরকম পাওয়া গেছে, পরে এটা চেঞ্জ করতে হয়েছে না ফর্মুলা? ফিজিক্সে পড়ছস না? হ্যাঁ।
তো এখানে এটার যখন এরকম এক্সপেরিমেন্টালি মান বাইর করছে, বাইর করে দেখছে যে এটার এক্সপেরিমেন্টাল ভ্যালু এটার কাছাকাছি 109321 আর 678 খুব কাছাকাছি ভ্যালু। তো এই এক্সপেরিমেন্টাল ভ্যালুটাকে আমরা হচ্ছে আসলে ব্যবহার করে থাকি আর কি। তো এখন তাহলে আমরা বলতে পারি এই এই যে এই মানটাকে এটাকে বলে রিডবার্গের কনস্ট্যান্ট, ঠিক আছে? রিডবার্গের ধ্রুবক। রিডবার্গ নামে একজন ভদ্রলোক এই রিডবার্গের কনস্ট্যান্ট, এটাকে RH দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি বলতে পারি এখানে যে আমার 1/λ সমান এখানে ডিরেক্টলি RH লিখে ফেলা যায় না? জি ভাইয়া। n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার। তো আমার এই সমীকরণে না n1 n2 কোনটা নিম্ন শক্তি কোনটা উচ্চ শক্তি এটা বাইর করতে ঝামেলা লাগে। তাহলে আমি চালাকি কি করে জানো? এটাকে এভাবে লিখি 1/λ RH 1/nl স্কয়ার মাইনাস 1/nh স্কয়ার, লোয়ার আর হায়ার, ঠিক আছে? জি ভাইয়া। এখন কথা হচ্ছে ধর এটা একটা নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। n এর মান 1 2 মানে প্রধান শক্তি স্তরের মান 3 4 বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6। এখন ধর এটা হাইড্রোজেনের কথা যদি আমি বলি, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনটা যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে সেটা তো 2 ও যেতে পারে, 3 ও যেতে পারে, 4 5 6 যে কোনো জায়গায় যেতে পারে, পারে না? পারে কি? জি ভাইয়া। জি ভাইয়া। গেল। তাহলে যদি 2 এ যায় তাহলে 2 থেকে যদি নিচে আসে তাহলে একটা লাইট বা একটা রেখা দেখা যাবে না? যাবে কি? জি ভাইয়া। যদি 3 এ গিয়ে থাকে তাহলে 3 থেকে তো একে আসতে হবে, তাই না? তাহলে সে উপরের শক্তি স্তর থেকে তার আগের জায়গায় আসবে, আরেকটা রেখা দেখতে হবে, 4 থেকে আসলে আরেকটা, 5 থেকে আসলে আরেকটা, 6 থেকে আসলে আরেকটা। ওকে, হ্যালো। জি ভাইয়া। তাহলে এই যে অনেকগুলা লাইন দেখা যাবে, সবগুলা লাইনকে একসাথে কি লাইন বলে জানো? সবগুলো বলে লাইমেন সিরিজ, সিরিজ অফ লাইন, লাইমেন, লাইমেন সিরিজ বলে এটাকে। একটা লাইনের সিরিজ পাওয়া গেল না এখানে? জি ভাইয়া। এখন আমি যদি বলতাম যে না ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আছে অন্য কোনো একটা অ্যাটমের জন্য যদি বলি, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আছে মানে কি থার্ড থেকে সে 3 তে যায়, 3 থেকে ব্যাক করতে পারে, 4 থেকে ব্যাক করতে পারে, 5 থেকে ব্যাক করতে পারে, 6 থেকে ব্যাক করতে পারে, তাই না? সে তো আর 1 থেকে 2 তে যেতে পারে না, সেটা তো আর বিকিরণ বর্ণালী না। বিকিরণ বর্ণালী 1 থেকে 2 তে গেলে তো শোষণ বর্ণালী। বাট আমি যে হাইড্রোজেনের ভাইয়া। অ্যাটমিক স্পেকট্রাম দেখলাম, এই যে হাইড্রোজেনের যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এই যে আলোর ঝলকানি দেখলাম, সেটা কি শোষণ না বিকিরণ? বিকিরণ। বিকিরণ বর্ণালী। তো এই যে এখানে আমরা বললাম না বিকিরণ হওয়ার পর অনেকগুলো লাইন দেখতে পাই এই জায়গায়, এই যে এরকম লাইন লাইন লাইন, এই লেটারে বলে লাইমেন, এটা বলে বামার, এটা বলে পেয়ারসন, এরপর এটা ব্র্যাকেট, এরপর এটা ফুন, তারপর এটা হামফ্রিস। তাহলে এই যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর মানে 1 নাম্বার শক্তি স্তরে আসে, দ্যাট ইজ লাইমেন সিরিজ। 2 নাম্বার আসলে বামার, 3 নাম্বার আসলে প্যাশচেন, 4 নাম্বার আসলে ব্র্যাকেট, 5 নাম্বার আসলে ফুন্ড, PFUND, 6 নাম্বার আসলে হামফ্রিস। তাহলে 6 নাম্বারে কোথা থেকে আসবে? 7 থেকে আসবে না 8 থেকে আসবে, তাই না? জি ভাইয়া। এখন আমি যদি বলি লাইমেন সিরিজের প্রথম লাইন, লাইমেনের প্রথম লাইনটা কোথা থেকে আসে বলতো? 2 থেকে আসে না? 2 থেকে। লাইমেনের তৃতীয় লাইন, থার্ড লাইনটা কোথা থেকে আসে? 4 থেকে। তাহলে আমি যদি বলি লাইন সংখ্যা ফর লাইন নাম্বার, লাইন সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি যে NH, আমি যদি বলি তো লাইন সংখ্যা হচ্ছে তোর সাপোজ এটা আছে, এটা এইভাবে লিখি NL প্লাস লাইন নাম্বার। আমি যদি এখন তোরে বলি যে লাইমেন সিরিজের পঞ্চম লাইন, তাহলে লাইমেনের পঞ্চম লাইন কোথা থেকে আসে দেখতো? 6 থেকে। কত থেকে আসে? 6 থেকে আসে না? 1 2 3 4 5টা লাইন, পঞ্চম লাইনটা কোথা থেকে আসে? 6 থেকে। তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করলে তো হইতো লাইমেনের জন্য NL এর মান কত? 1, 1 নাম্বার মানে তো লাইমেন, তাই না? জি ভাইয়া।
লাইন নাম্বার কত ছিল? পঞ্চম লাইন বলছে, তাহলে 1 আর 5 যোগ করলে 6। আমি তো ছবি থেকে বাইর করতেছি 6। পরীক্ষায় যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে আমি কি ছবি থেকে বাইর করার টাইম আছে আমার, না আমি শর্টকাট মেরে দিব? শর্টকাট মারবি। শর্টকাট। তাহলে যদি শর্টকাটই মারি, এখন যদি আমি তোকে বলি ধর সাপোজ দ্যাট এই যে লাইমেন সিরিজের যে তোর একটা ল্যামডা পাইলাম আমরা 1/λ, ল্যামডা পাবো না? জি ভাই। লাইমেন সিরিজের জন্য আমি যদি বলি লাইমেন সিরিজের যে কোনো যেটাই হোক না কেন, এই 2 থেকে 1 আসুক বা 3 থেকে 1 আসুক, 5 থেকে যেখান থেকে আসুক না কেন, আমি আলটিমেটলি কি পাবো? একটা ল্যামডা তো পাবো। জি ভাইয়া। ওই ল্যামডার মানটা হবে আলট্রাভায়োলেট রেঞ্জ আছে না, আলট্রাভায়োলেট রেডিয়েশনের অঞ্চল, ওই 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 তরঙ্গ দৈর্ঘ্য টাইপের একটা তরঙ্গ দৈর্ঘ্য হবে। যদি বামার থেকে আসে সেটা আমরা ভিজিবল লাইট দেখতে পাবো, আমরা আলট্রাভায়োলেট রে দেখতে পাই না। প্যাসচেন থেকে আসলে আইআর, ব্র্যাকেট থাকলে আইআর, ফুন থাকলে আইআর, হামফ্রিজ থাকলে আইআর, ইনফ্রারেড রেডিয়েশন হবে। ঠিক আছে, এটা এমসিকিউতে আসে আর কি। এখন ধর আমি বললাম যে হাইড্রোজেনের কি বলে অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেনে যদি বলি আমরা, দাঁড়া নেক্সট ক্লাস আমরা কিভাবে এটা বলবো, আমি শনাক্তকরণ হলো। বললাম যে ইলেকট্রন পঞ্চম শেল থেকে মানে 5th শেল থেকে থার্ড শেলে আসলে ল্যামডা ইকুয়াল হোয়াট? তাইলে আমার ফর্মুলা কি 1/λ সমান রিডবার্গের কনস্ট্যান্ট 1/nl স্কয়ার মাইনাস 1/nh স্কয়ার। তাহলে আমার বলো তো nl কত, লোয়ার কত? লোয়ার কি থার্ড শেল না 3 না? আর হায়ার কত? উচ্চ শক্তি স্তর কত? 5। তাহলে এখানে মান বসে দিবি, রিডবার্গের কনস্ট্যান্টের মান বসলে ল্যামডা পাওয়া যাবে না? জি ভাই। যাবে? জি ভাই যাবে। আচ্ছা, আমি যদি এখন বলি ধর যে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রামে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রামে লাইমেন সিরিজের 8th লাইনের জন্য এ বার অথবা নিউ বার ইকুয়াল হোয়াট? তাহলে এ বার বা নিউ বার মানে কি আসলে 1/λ না? জি ভাই। এ বার বা নিউ বার একক দৈর্ঘ্যের তরঙ্গ সংখ্যা যেটাকে বলে, দ্যাট ইজ 1/λ, ওয়েভ নাম্বার অফ ওয়েভ ইন ইউনিট লেংথ। এটা সমান রিডবার্গের কনস্ট্যান্ট 1/nl স্কয়ার মাইনাস 1/nh স্কয়ার। তাহলে তোরে আমাকে বল nl কত? লাইমেন সিরিজ মানে nl হচ্ছে 1, রাইট? nh কত? লাইন সংখ্যার সাথে nl এর মান যোগ করতে হয়, তাহলে লাইন সংখ্যা হচ্ছে 8, 8th লাইন, তাহলে 8 আর 1 এ কত হয়? 9 না? অঙ্ক শেষ না? জি ভাই। এবার আমি যদি তোকে বলি ধর সাপোজ দ্যাট বললাম যে ল্যামডা ম্যাক্সিমামের শর্ত বের করব, ল্যামডা ম্যাক্সিমাম বের করতে চাই আমি। আমার ফর্মুলা হচ্ছে 1/λ RH 1/nl স্কয়ার মাইনাস 1/nh স্কয়ার। আচ্ছা, ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে? যখন 1/λ মিনিমাম হবে তখন না? ফর ল্যামডা ম্যাক্সিমাম 1/λ মিনিমাম হইতে হবে না? জি জি ভাইয়া। 1/λ মিনিমাম মানে কি? ল্যামডাটা অনেক বড় সংখ্যা দেখি তো 1/λটা অনেক ছোট সংখ্যা হবে, তাই তো? জি ভাই। তাহলে আমার যদি ল্যামডা ম্যাক্সিমাম শর্ত বাইর করতে হয়, তাহলে আমার বাইর করতে হবে 1/λ মিনিমাম কখন হবে, মানে এই টার্মটা কখন মিনিমাম হবে। এটা মিনিমাম হওয়ার মানে কি? দেখ রিডবার্গের ধ্রুবক তো একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এই অংশটা যখন মিনিমাম হবে তখনই তো আমার এই 1/λটা মিনিমাম হবে, তাই না?
এটার জি সাথে ভাইয়া। বিয়োগফল মিনিমাম হলেই তো এটা মিনিমাম হবে, তাই না? এখন এ মাইনাস বি দুজনের বিয়োগফল কখন মিনিমাম হবে, কখন সবচেয়ে ছোট হবে? এ এ মাইনাস বি ছোট হলে। কবে হবে? এ ছোট হলে না বি এর মান যখন অনেক বড় হবে? দুইটাই তো বলা যায়। এখন কথা হচ্ছে তুই এনএল কি ছোট করতে পারবি? এনএল তো যা আছে তাই থাকবে। তুই বি জি ভাই। হায়ারটা বেশি 10-এর জায়গায় 12 চিন্তা করতে পারোস বা 8-এর জায়গায় 9 চিন্তা করতে পারবি, বাট এনএল তো চেঞ্জ করতে পারবি না, পারবি? না ভাইয়া। তাহলে এনএইচ মানে মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে যে এইটা কখন মিনিমাম হবে, এটা কখন মিনিমাম হবে যখন 1/NH স্কয়ার কি হবে ম্যাক্সিমাম। মানে বিয়োগের দ্বিতীয় সংখ্যাটা যখন ম্যাক্সিমাম হবে তখনই তো আমার কি হবে, এটা মিনিমাম হবে, তাই না? ভাইয়া বুঝিনি। বললাম এ মাইনাস বি কখন মিনিমাম হবে, যখন বি এর মান ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে 1/NL স্কয়ার মাইনাস 1/NH স্কয়ার কখন মিনিমাম হবে, যখন 1/NH স্কয়ার ম্যাক্সিমাম। মানে এই টার্মটা এ না, দুটো বিয়োগফলের মধ্যে এটা এ আর এটা কি বি না? তাহলে কি এটা ম্যাক্সিমাম হতে হবে না? জি ভাইয়া। তাহলে 1/NH স্কয়ার ম্যাক্সিমাম মানে কি NH স্কয়ারটা হতে হবে কি মিনিমাম। NH স্কয়ার মিনিমাম মানে কি NH টা মিনিমাম। জি ভাইয়া। এখন আমি যদি বলি ধর এই ছবিটাতে যদি আমরা ব্যাক করি, তাহলে আমি যদি বলি লাইম্যান সিরিজের জন্য মিনিমাম সবচেয়ে ছোট NH কোনটা? লাইম্যানের জন্য NH এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, সবচেয়ে ছোট কোনটা হতে পারে? 2 হতে পারে। জি ভাইয়া 2। আমি যদি বলি প্যাসচেনের জন্য সবচেয়ে ছোট NH কোনটা হতে পারে? প্যাসচেনের জন্য 3। NH হতে পারে 4, 5, 6, 4। তার মানে সবচেয়ে ছোট 4 হতে পারে। তার মানে এই ক্ষেত্রে যেটা বলতে পারি আমি এখানে শর্ত কি আসলে NH মিনিমাম কখন, মানে যখন তুই ল্যামডা ম্যাক্সিমাম পাবি তখন NH টা কি হতে পারে মিনিমাম হতে পারে NL প্লাস 1। জি ভাইয়া। তাহলে এই ফর্মুলাতে আমি বসাতে পারি 1/ল্যামডা মিনিমাম, না এখানে আমার ল্যামডা ম্যাক্সিমাম বসাতে পারবো এখন আমি। RH 1/NL স্কয়ার মাইনাস 1/NL প্লাস 1 স্কয়ার। বুঝা গেল? তাহলে ল্যামডা ম্যাক্সিমামের জন্য যদি এই NH এর মানটা হয়তো NL প্লাস 1, তাহলে ল্যামডা মিনিমামের জন্য কি প্লাস 1 হবে না একদম অনেক বড় একটা সংখ্যা হইতে হবে? অনেক বড় সংখ্যা হবে। ল্যামডা ম্যাক্সিমামের জন্য NH টা সরি মিনিমামের জন্য ল্যামডা NH আচ্ছা ভাইয়া, ইনফিনিটি। হ্যাঁ মানে 1/ল্যামডার ভ্যালুটার ক্ষেত্রে যে বললেন না যে ল্যামডাটা মিনিমাম ইয়া 1/ল্যামডা মিনিমাম হইলে ল্যামডা হবে ম্যাক্সিমাম, তাহলে ভাই ওইখানে ল্যামডা ম্যাক্স যে লিখলেন মানে 1/ল্যামডা। 1/ল্যামডা মিনিমাম হইতে হবে। এখন ল্যামডা ম্যাক্স হইলে তো 1/ল্যামডা ম্যাক্স মানে এই টার্মটা হয়ে যাবে কি তখন মিনিমাম একটা ভ্যালু। মানে হচ্ছে 1/100 আর 1/2 কোনটা বড় ছোট? 1/100। এখানে যদি আমি যদি বলতাম এটা হচ্ছে 1/a আসলে, তাহলে এখানে কি বলা যায় a ম্যাক্সিমাম কত, এখানে 100 ধরলাম না আমি। জি ভাইয়া। আমি বলতে পারি না যে 1/100 ইজ লেস দেন 1/2, তার মানে কি 1/a ম্যাক্সিমাম ইজ লেস দেন 1/a মিনিমাম। এই 2 মানে কি মিনিমাম ভ্যালু না, এখানে 100 আর 2 যদি মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু হয় জি ভাইয়া। এই হিসেবে লিখে ফেলছি আর কি যে ল্যামডা ম্যাক্সিমাম লেখা যাবে। তুই যদি NH এর জায়গায় NL প্লাস 1 বসে স্কোয়ার করে দিস তাহলে তুই ল্যামডার জায়গায় ল্যামডা ম্যাক্সিমাম বসাতে পারবি, আর যদি NH এর জায়গায় ইনফিনিটি বসাস তাহলে ল্যামডা মিনিমাম বসাতে পারবি। তার মানে এখন আমি যদি বলি যে বামার সিরিজের জন্য ল্যামডা ম্যাক্সিমাম কত, তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে 1/ল্যামডা ম্যাক্সিমাম সমান RH 1/বামার সিরিজের জন্য NL কত 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 1/, দেখ এটার জন্য NL প্লাস 1 হবে তার মানে 3 স্কয়ার। 3। এখান থেকে যা পাবো সেটা হবে তার ল্যামডা ম্যাক্সিমাম যা আসবে সেটা 1/ল্যামডা ম্যাক্সিমাম। তো এটা যদি উল্টায় নেস তাহলে কি পাবি
ল্যামডা ম্যাক্সিমাম এর মান পেয়ে যাবে। তো এই প্রবলেমটা, এই টাইপের প্রবলেমগুলো অ্যাডমিশন এক্সামে আসে, ঠিক আছে? গেল এটা। জাল পাসপোর্ট বা জাল টাকা কি করে শনাক্ত করে, আইডিয়া আছে কারো? ইউভি লাইট দিয়ে। কিভাবে, কাজটা কি হয়? হুম? টাকার মধ্যে যে লাইন গুলা থাকে ওগুলা দেখা যায়। কি লাইন দেখা যায়? আন্দাজি কথাবার্তা। তোরা 2 মিনিট অপেক্ষা কর। হ্যালো হ্যালো। জি ভাইয়া। তোরা টাকা দেখছস? টাকার মধ্যে যেরকম একটা এই জায়গায় একটা সুতার মতো চিকন একটা স্ট্রিপের মতো থাকে, যেটা কিনা লাইটের মধ্যে ধরলে চকচক করে, নরমালি দেখা যায় না কিছু। 100 টাকার নোট, এটা নোট নেই সবাই, 100 টাকার নোট। টাকার নোট নিবি না, নোটের মধ্যে দেখবি ওখানে এরকম একটা অংশ আছে, চিকন একটা সুতার মতো একটা জায়গা আছে, ওইটা দেখবি লাইটের মধ্যে ধরলে চকচক করে। খেয়াল করছস কখনো? 100 টাকার নতুন নোট নিয়ে দেখছস লাইটের মধ্যে ধরে চিকন একটা সুতার মতো থাকে? আরেকবার একটু মিস করে গেছি। বললাম যে 100 টাকার নোটের মধ্যে একটা চিকন সুতার মতো এরকম একটা অঞ্চল থাকে, যেটা কিনা লাইটের মধ্যে ধরলে চকচক করে। জি ভাইয়া। টাকার মধ্যে, পাসপোর্টের মধ্যে এরকম একটা চিকন স্ট্রাইপের মধ্যে থাকে, সুতার মধ্যে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে তোর একটা, এটা তো 100 টাকার নোটেও থাকে। সব নোটেই থাকে, খালি 100 টাকার নোট না, সব নোটেই থাকে। 1 টাকা 2 টাকার নোটও থাকে, তবে ইউজুয়ালি জাল টাকা তো তোর হচ্ছে মানে 1 টাকা 2 টাকার নোট করলে তো জাল করে লাভ নেই, জাল করতে হবে বড় বড় নোট, তাই না? জি ভাইয়া। 1 1000। টাকার নোট জাল করে তো তোর সারা জীবনে বড় লোক হতে পারবি না। তো দেখা যায় যে 100 টাকার নোট থেকে শুরু করে বাকি নোটগুলোতে এটা ইউজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ। তো এই জিনিসটা এখানে যেটা থাকে, এই সাবস্টেন্স, এটা হচ্ছে একটা তোর হলো মানে ইট্রিয়াম অক্সাইড এবং ইউরোপিয়াম আয়ন, এই দুটা জিনিস থাকে, বা সেরিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইড টাইপের একটা ম্যাটেরিয়ালস বা ইউরোপিয়াম আয়ন থাকে ওই জায়গায় আর কি। সরি, বেরিয়াম ম্যাগনেসিয়াম বা সিরিয়াম ম্যাগনেসিয়াম বা তোর টার্টিয়াম আয়ন, অথবা বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম একটা কমপ্লেক্স, তার সাথে ইট্রিয়াম আয়ন থাকে। তো এইটার কম্পোনেন্ট গুলা কি কি? এটার কম্পোনেন্ট হচ্ছে তোর হইতে পারে ইট্রিয়াম অক্সাইড Y2O3, তার সাথে হচ্ছে ইউরোপিয়াম আয়ন, অথবা সেরিয়াম ম্যাগনেসিয়াম, এটা অথবা টার্টিয়াম আয়ন Tb3+, অথবা বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম 10 অ্যান্ড অক্সিজেন কত 18, তার সাথে ইউরোপিয়াম আয়ন। এইগুলার বিশিষ্ট হতে পারে বিভিন্ন টাকায় বিভিন্নটা ইউজ করে, এটা কোথাও কোনো টাকা, এটা অথবা 100 টাকা, এটা অথবা 200 500 টাকার নোট, এটা অথবা 200 টাকার নোটে ব্যবহার করে। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করতে পারে, আমি একটু ক্লিয়ার করে লিখি আর কি। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে ইউভি লাইট শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করতে পারে।
মানে যে লাইট যদি ইউভি লাইট দিস তুই যদি শোষণ করে তাহলে সে যে আলোটা বিকিরণ করবে সেটা দৃশ্যমান হবে। কথা কি বুঝতে পারছস? জি ভাইয়া। জি ভাইয়া ভাইয়া। এটা জাল টাকায় সেম পদ্ধতি করা যায় না? হ্যাঁ যায়, আমি জাল- সিস্টেম বলি যায় না কেন আসলে শেষ করি। এটা যেটা করে এটার মধ্যে যদি ইউভি লাইট দিস তুই, সে ইউভি শোষণ করবে, দৃশ্যমান আলো বা ভিজুয়াল লাইট বিকিরণ করে। তার মানে এটাকে ইউভি লাইটে দিলেই খালি দেখা যায়, ইউভি লাইট ছাড়া দেখা যায় না, রাইট? জি ভাইয়া। দৃশ্যমান আলো বিকিরণ করার মানে কি? এটা থেকে দৃশ্যমান আলো যদি আসে, তোর চোখে যদি কোনো বস্তু থেকে আলো এসে পড়ে তাহলে ওই বস্তুটা তুই দেখতে পাবি, এটাই তো সিস্টেম নাকি? জি ভাইয়া। তাহলে এরা ইউভি শোষণ করতে পারে, বিকিরণ করে দৃশ্যমান আমরা দেখতে পাই। তাহলে জাল টাকার নোটে যখন এরকম ইউভি মারার পরে যদি লাইট সে প্রতিফলন করে, যদি তোর মানে ইটস লাইক তুই একটা লাইট দিলি, সে আমার ইউভি লাইট দিলি, সে আমার দৃশ্যমান আলো বিকিরণ করে দিল। এখন যদি আমি দৃশ্যমান আলো দেখতে না পাই তাহলে টাকাটা জাল না জাল, রাইট? জি ভাইয়া। এই যে সাবস্টেন্স গুলা, এগুলা দিয়ে যে তোর হচ্ছে একটা কি বলে এটা, একটা সলিড মানে কালি বা একটা মিক্সচার টাইপের বানায়, মিক্সচারটা হচ্ছে খুবই ভোলাটাইল, উদ্দায়ী। তো দেখা যায় যারা কিনা জাল টাকা বানায় তারা হচ্ছে এটার একটা সিক্রেট রেসিপি আছে, যে সিক্রেট রেসিপি এটা ইউজ করে বানায়। এটা হচ্ছে শুধুমাত্র যারা টাকা বানায় যে প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানের এগুলো হচ্ছে সিক্রেট রেসিপি গুলো জানে। তো যারা কিনা জাল টাকা বানায় তারা হচ্ছে সেই সিক্রেট রেসিপি অনুযায়ী সেটাকে ইউজ করতে পারে না। এটা খুবই ভোলাটাইল বা উদ্দায়ী সাবস্টেন্স, কি ইজিলি এটা উড়ে যায়, টাকার মধ্যে সেটা থাকে না আর, তখন হচ্ছে জাল টাকাগুলো ধরা পড়ে। তো ভাই এই রেসিপি কি কোনোভাবে জানা সম্ভব না? না, কোকা কোলার রেসিপি কয়জন জানে কত দুনিয়া? জি ভাইয়া। কোকা কোলার রেসিপি দুনিয়া কয়জন জানে বল? বাংলাদেশে যে কোকা কোলা বানায় ওই কি রেসিপি জানে নাকি? ও তো মিক্সচার পায় খালি, বাইরে থেকে আসে, মিক্সারের মধ্যে পানি মিক্স করে কাম হয়ে যায়, শেষ। মিক্সচারটা কেমনে বানায়? বিভিন্ন জায়গায় কাবাবের দোকানে দেখবি, কাবাবের দোকানে এটা মশলার মিক্সচার বানায়, দোকানদার ছাড়া কেউ জানে না। তুই কাবাব খাইয়া কি কোনোদিন মিক্সচার বানাতে পারবি? তুই জানোস উনি কি কি মশলা দেবে, তুই কিন্তু এটা পারবি না, পারবি? না ভাইয়া। বিসমিল্লাহ কাবাব, এই যে ইয়াতে নাজিরা বাজারে বিখ্যাত বিসমিল্লাহ কাবাব। তো বিসমিল্লাহ কাবাবে দোকানদাররা, দোকানে যেসব কর্মচারী ওরাও জানে না যে এখানে মশলাটার মিক্সচারটা কি আসলে, দোকানদার আর দোকানদার বউ জানে, আর কেউ জানে না। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তোদের একটা হোমওয়ার্ক দিলাম, চিকিৎসা ক্ষেত্রে আইআর এর ইনফ্রারেড রেডিয়েশনের ব্যবহার করবি, ঠিক আছে? ধর ইনফ্রারেড রেডিয়েশন দিয়ে যেটা করে, কোনো কোনো জায়গায় যেটা হয় যে তোর হচ্ছে যে ওই ভেইনের মধ্যে ব্লাড জমা হয়ে যায়। তো ইনফ্রারেড রেডিয়েশন দিলে পরে সে জমা হওয়া মানে ব্লাডটা জমা হয়ে গেল না, এটা হচ্ছে তোর ভাইব্রেশনের জন্য ব্লাড সার্কুলেশন আবার ক্লিয়ার হয়ে যায়, মানে জমা হওয়া ব্লাডটা আস্তে আস্তে ছাড়া যায়। কোনো কোনো জায়গায় দেখবি ইনফ্রারেড রেডিয়েশন দিয়ে, ধর কারো কারো শরীরে ব্যথা আছে, ওই ব্যথা জায়গাগুলোতে যেটা করে ভাইব্রেশন করে 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 ব্যথা কমানো যেতে পারে। এরকম নানান ব্যবহার আছে, তোরা নিজের নিজেরা পড়বি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই করে কি করে কোন একটা ইমেজ বানানো যায় সেটা আমরা দেখবো এখন। এটার বেসিক হচ্ছে এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। আচ্ছা, তার আগে একটু বলে নিই এক্স রে। এক্স রে জিনিসটা কি? এক্স রে দিয়ে কি করে? চিকিৎসা খাতে ইউজ করে ভাইয়া এক্স বিভিন্ন। রে দিয়ে কেমনে, এক্স রে কাজ করে কেমনে? ধর এটা তোর হাতের হাড্ডি, মাঝখান দিয়ে ফাইটে গেছে, ঠিক আছে? এইভাবে দেখো, ফুটবল খেলতে এটা গেছিস, কি বলবো খেলতে ভাইয়া? গেছিস, তোর হাতের হাড্ডি ফাইটে গেছে মাঝখানে, ফাটা, মাঝখান দিয়ে ফাটা। আমি জাস্ট একটু বোঝানোর জন্য ছবিটা আঁকলাম আর কি। ধর এই জায়গাটা এইরকম ফাইটে গেছে, এই ভিতরে হাড্ডি হ্যাঁ ভাই। অস্থি মধ্যে থেকে, এবার বোঝা যাচ্ছে? কি ভাইয়া, এত ফাইটে গেলে তো ভাই হাত দুই টুকরা হয়ে গেছে। এখন আমরা যেটা করি, ধর এই হাতটাকে রেখে উপর থেকে এক্স রে মারলাম। এক্স রে যেটা করতে পারে, খুবই স্মুথ বা খুবই নরম যেসব অঞ্চল, ওগুলো ভেদ করতে পারে। এক্স রে হাড্ডি ভেদ করতে পারে না, বাট মাংস ভেদ করে চলে যেতে পারে। আমি যদি একটা এক্স রে ফিল্ম নিই, ধর এটা ব্ল্যাক ফিল্ম নিলাম, ব্ল্যাক ফিল্মের উপরে যদি আমি হাত রাখি, হাত রাখলে পরে যেই জায়গাটা তোর হচ্ছে লাইট এক্স রে যাইতে পারবে না, সেই জায়গায় আমার হাতের একটা ছবি চলে আসবে এরকম করে। ধর পাঁচটা আঙুল, ধর এরকম করে হাতের একটা ছবি চলে আসে না? বাকি জি অংশটা ভাইয়া। ব্ল্যাক, বাকি অংশটা ব্ল্যাক থাকে। জি ভাইয়া। তার মানে এই হাড্ডির অঞ্চলটা দিয়ে এক্স রে যাইতে পারে না, বাকিটা দিয়ে যেতে পারছে। এখন তোর হাতের যেই জায়গায় দিয়ে কি হয়েছে, ভাঙা, সেই জায়গায় তোর হাড্ডি নেই, সেই জায়গা তো খালি, তাহলে এক্স রে এই জায়গাতে ভেদ করতে পারবে না। জি ভাইয়া। তাহলে ছবিতে ওই ওই ওইটুকু অঞ্চল, ধর এইটুকু অঞ্চল, এই জায়গাটা যদি তোর ভাঙা হয় তাহলে এই অংশটা কি হবে বলতো?
ব্ল্যাক হয়ে যাবে না? জি ভাইয়া। এই জায়গাতে তো এক্স রে গেছে, এই সব অঞ্চল দিয়ে এক্স রে যেতে পারে নাই, এই জায়গা দিয়ে গেছে, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে। তো তখনই হচ্ছে আমরা বুঝবো যে আচ্ছা এই জায়গায় ফাটছে, এই জায়গায় ভাঙছে, এই জায়গায় একটা চির দেখা গেছে, দ্যাটস ইট। মানে কি ভাইয়া পুরাটা ভেদ করে চলে যায়? হ্যাঁ, যে জায়গা ভাঙা ভাঙা অঞ্চলটাতে তোর হচ্ছে যে এই জায়গায় তো হাড্ডি নাই, কিন্তু বাকি অঞ্চলটাতে মাংস টাংস মানে হাড্ডি নাই, বাট এই পাশে ওই পাশে কি আছে? মাংস আছে, স্কিন আছে, বা অন্য তরুণাস্থি গুলো আছে। তো ওটা ভেদ করে চলে যাবে, তার মানে ওই অঞ্চলটা খালি দেখতে পাবি, বাকি অঞ্চলটা তুই ভরাট দেখবি। আচ্ছা। জি ভাইয়া। ওইটা দেখেই ডক্টররা বলে যে আচ্ছা ফাইন, এটা এই জায়গায় তো ফাইটে গেছে, এই জায়গায় একটা গ্যাপ আছে, এই জায়গায় এইটা আছে সেইটা আছে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। আচ্ছা ভাইয়া, মাঝে মধ্যে যে টিউমার বা হচ্ছে যে অনেক কিছুই তো ভাইয়া হাড্ডি ছাড়াও হচ্ছে অনেক কিছু যে ডাক্তাররা বুঝতে পারে এক্সরে এর মাধ্যমে। ওই বেটা এক্স রে দিয়ে বোঝে না, এমআরআই করতে হয়। এখন এক্স রে তোর শরীরের কোমল অংশ ভেদ করে চলে যায়, তো আমি যদি তোর ব্রেইনের একটা এমআরআই মানে এক্স রে করি, কিছু পাওয়া যাবে? হুম? না ভাইয়া। না ভাইয়া। এখন তোর ধর তোর কোন একটা ইয়ার ভিতরে, বডির ভিতরে ধর তোর যে স্পাইনের যদি এক্স রে করি, এক্স হচ্ছে 2D ইমেজ দিবে আমারে, সেখান থেকে না স্পাইনের ভেতরে কোথাও কোনো ডিস্কে কোনো প্রবলেম আছে কিনা, মেরুদণ্ডের ডিস্ক আছে না অনেকগুলা, জি ভাইয়া। সেটা তুই জানতে পারবি না। ডিস্কের ভিতরে আবার ফ্লুইড থাকে, ওই ফ্লুইডটা তো লিকুইড, ওটা ভেদ করে চলে যায় দেখে এক্স রে ওই ফ্লুইডের অবস্থা জানা যায় না। বাট আমি যদি এমআরআই করি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং করি, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এই ফ্লুইডের অবস্থানও জানতে পারি আমি। জি ভাইয়া। তো এখন এমআরআই কিভাবে করে? এমআরআই এর বেসিক ব্যাপারটা কি, সেটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই মানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে রেজোনেন্স ঘটাবো, ঘটাই ইমেজ বানাবো। কার রেজোনেন্স ঘটাবো? হাইড্রোজেনের রেজোনেন্স ঘটাবো। মানুষের শরীরের কত অংশ পানি? 70% পানি না? জি ভাইয়া। মানুষের শরীরে 70% হচ্ছে পানি। তো 70% পানি এবং প্রচুর প্রোটিন আছে। মানুষের শরীরে জৈব যৌগের প্রচুর প্রচুর পরিমাণে অর্গানিক কম্পাউন্ড আছে, তাই না? মোটামুটি সবই তো অর্গানিক, ইনঅর্গানিক তো খুব কম, দাঁত বা তোর হচ্ছে যে তোর এই হাড্ডি, এগুলো হচ্ছে ইনঅর্গানিক, বাকি সবই তো অর্গানিক, তাই না? দাঁত তো অর্গানিক না। দাঁতের মধ্যে কি থাকে? ক্যালসিয়ামের ইয়া থাকে না, ওর থাকে না? হাড্ডিতে ক্যালসিয়াম থাকে প্রচুর, মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনঅর্গানিক, বাকি ম্যাক্সিমাম পোর্শনটা বা যে স্কাল হাড মানে বডির যে মানে হাড্ডি গুলো, এগুলো সব হচ্ছে ইনঅর্গানিক ম্যাক্সিমাম পোর্শনটা, বাকি অংশটা হচ্ছে পুরোটা অর্গানিক। তার মানে বডিতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। হাইড্রোজেন যদি থাকে, ওই হাইড্রোজেন হচ্ছে তোর, তার ভিতরে একটা প্রোটন আছে আর একটা কি আছে? ইলেকট্রন আছে। তো প্রোটনটা নিউট্রনের ভিতরে আছে, এবং প্রোটনটা হচ্ছে ইলেকট্রনের যেরকম স্পিন থাকে, প্রোটনেরও স্পিন থাকে। তো প্রোটনের স্পিন অনুযায়ী হাইড্রোজেন গুলো, বিভিন্ন হাইড্রোজেনের বডিতে বিভিন্ন হাইড্রোজেনের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বিভিন্ন রকম। ধর কোন একটা হাইড্রোজেনের ডিরেকশন এই দিকে, কোন একটার এই দিকে, কোন একটার এই দিকে, কোন একটার এই দিকে, কোন একটার এই দিকে, কোন একটা ধর এইরকম নানান দিকে আর কি থাকে, তারা ছড়ায় ছিটে থাকে মানে এরকম কি বিভিন্ন। ভাইয়া, হাইড্রোজেন আয়ন গুলো এদিকে মানে না না, চলাচল করতেছে? হাইড্রোজেন অ্যাটমের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো তার ভিতরে একটা প্রোটন আছে, প্রোটনের স্পিন থাকে। সো প্রোটনের স্পিন অনুযায়ী তার বিভিন্ন রকম কি থাকে? ম্যাগনেটিক ফিল্ড থাকে। এমআরআই মেশিন দেখছস? জি ভাইয়া দেখছি। একটা রাউন্ড একটা সিলিন্ডারের ভিতরে মানুষের বডিটারে ঢুকে দেয়। জি ভাইয়া। ওই সিলিন্ডারের ভিতরে কি থাকে? একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, ম্যাগনেট থাকে, হাই পাওয়ারফুল একটা ম্যাগনেট। ম্যাগনেটটার চুম্বক ক্ষেত্রে মান হচ্ছে 1.5 টেসলা। তো 1.5 টেসলা বা একটা ম্যাগনেটিক ফিল্ড যদি আমি অ্যাপ্লাই করি, তখন যেটা হবে, এই ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিরেকশন থাকবে না, বি নটের? জি ভাইয়া। তো দেখা যায় কিছু কিছু তোর ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন যদি এইদিকে হয়, বি নট, আমি যদি এইটা বি নটটা এভাবে না দেখে বললাম বি নটের ডিরেকশন এইদিকে, কিছু কিছু হাইড্রোজেন এই বি নটের দিকে বিন্যস্ত হয়, আর কিছু কিছু হাইড্রোজেন উল্টা দিকে থাকে। তাহলে যারা বি নটের দিকে গেল তাদের এনার্জি বেশি, না যারা বি নটের উল্টা দিকে আছে তাদের এনার্জি বেশি? বিনটের উল্টা দিকে জড়ে গেছে তাদের। গার্তেরা, এরা বি নটের দিকে যাচ্ছে না, গার্তেরা মানে এদের এনার্জি বেশি, এরা হচ্ছে বি নটের ডিনাই করতেছে যে না, আমরা তোর দিক যাবো না। কথা বোঝা গেল? জি ভাইয়া। তাহলে যারা কিনা বি নটের দিকে গেলো তাদেরকে বলে আলফা হাইড্রোজেন, আর যারা বি নটের উল্টা পাশে তাদেরকে বলে বিটা হাইড্রোজেন।
তাহলে এনার্জি যদি বলি তাহলে আমি বলতে পারি যে এনার্জি অফ আলফা হাইড্রোজেন ইজ লেস দেন এনার্জি অফ, বিটা হাইড্রোজেন। তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি, এখন ধর গ্রাফটা দিকে এরকম হয়, আমি এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ডের মান বলবো বি নট। তাহলে ধর আমি এতটুকু মানে যতক্ষণ পর্যন্ত আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করিনি ততক্ষণ পর্যন্ত কি আলফা হাইড্রোজেন বিটা হাইড্রোজেন ভাগ হয়েছে না, একটা নির্দিষ্ট এনার্জি ছিল প্রত্যেকের। একটা নির্দিষ্ট এনার্জি ছিল। যখনই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা শুরু করলাম তখন আলফা বিটাতে ভাগ হয়ে গেল না? জি ভাই। তাহলে এটা হলো বিটা হাইড্রোজেন, এটা কি আলফা হাইড্রোজেন, রাইট? জি ভাই। তার মানে একটা মানুষের বডিকে যদি আমি হচ্ছে এই এমআরআই মেশিনের ভিতরে ঢুকাই তাহলে আলফা হাইড্রোজেন বিটা হাইড্রোজেন ভাগ হয়ে যাবে, দুইটা ভিন্ন শক্তিস্তর শক্তির হাইড্রোজেন হয়ে যাবে, তাই না? জি ভাই। এরপরে কি করে রেডিও ফ্রিকোয়েন্সি দেয়, রেডিও ওয়েভ দেয়। রেডিও ফ্রিকোয়েন্সি দিলে যেটা হয় আলফা হাইড্রোজেন শক্তি শোষণ করে বিটাতে কনভার্ট হয়, এন্ড বিটা দিকে এবার থাকে না, বিটা থেকে আবার ব্যাক করে নিচে চলে আসে। তার মানে ধর এই উপরের দিকটা হচ্ছে আলফা, বিনোডের দিক হচ্ছে এইদিকে, আর নিচের দিকটা হচ্ছে বিটা। তাহলে আলফা হাইড্রোজেনটা একবার এখান থেকে বিটাতে কনভার্ট, আবার বিটা থেকে আলফাতে ব্যাক করে না? জি ভাই। তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ করে আলফা থেকে বিটা হলো, বিটা থেকে আবার আলফাতে ব্যাক করলো, তাহলে ব্যাক করার কালীন সে কি করবে, শক্তি বিকিরণ করবে না? জি ভাইয়া। তাহলে বিকিরিত শক্তি যদি আমি একটা গ্রাফ আঁকে, ধর আমি যদি এরকম একটা গ্রাফ আঁকানোর চেষ্টা করি, এই দিক বরাবর ইন্টেন্সিটি আর এই দিক বরাবর হচ্ছে ওয়েভলেংথ, মানে এই, তাহলে এরকম একটা গ্রাফ পাওয়া যায়, এরকম একটা গ্রাফ পাওয়া যায়। এই গ্রাফটাকে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা হচ্ছে যেটা করে এটা ইমেজ বানাইতে পারে। কেমন ইমেজ বানায়, ধর একটা সুস্থ মানুষের একটা ব্রেইনের এমআরআই করলো, করে একটা দেখলো যাচ্ছে তাহলে ব্রেইনের এই জায়গার জন্য, ধর ব্রেইনের এই যে এইটা ব্রেইন, এই জায়গার জন্য সে এইরকম একটা পিক পাইছে, তাহলে বলবো যে আচ্ছা এরকম পিক আসলে ছবিটা সুস্থ মানুষের ব্রেইন এরকম হয়, তাহলে এরকম একটা ছবি আসবে। এখন দেখলে একটা মানুষের ব্রেইনের জায়গায় একটা টিউমার আছে, তাহলে এই জায়গায় কি আসবে, এরকম একটা শার্প পিক পাবেন, এরকম একটা ভিন্ন কিছু একটা পাওয়া যাবে, ভিন্ন কিছু পাওয়া যাবে। তাহলে এইটাকে তখন হচ্ছে এই আমার সফটওয়্যার কি করবে, এরকম একটা টিউমারের মতো ইমেজ দেখা দিবে, তখন হচ্ছে ডক্টর দেখে বলে এখানে একটা টিউমার আছে, এই হচ্ছে এমআরআই। এন্ড আসলে এমআরআই নাম এরকম হইছে কেন, দেখ ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে রেজোনেন্স ঘটাইছে, আলফা হাইড্রোজেনের বিটা বানাইছি, বিটার আবার আলফা এরকম করে ঘুরাইতেছি, রেজোনেন্স হচ্ছে আলফা বিটা আলফা বিটা আলফা বিটা আলফা বিটা হচ্ছে। তাহলে এই যে রেজোনেন্স হলো, রেজোনেন্স হওয়ার ফলে শক্তি বিকিরণ হলো, শক্তি বিকিরণটা কাজে লাগে একটা ইমেজ বানালাম, দ্যাট ইজ এর নাম হচ্ছে এমআরআই, ম্যাগনেটিক নিউক্লিয়ার মানে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আচ্ছা ভাইয়া, আমরা যেভাবে দেখি তো ওইভাবে ধরেন তরঙ্গ বিকিরণের মাধ্যমে সরাসরি ছবি দেখা যায় না, মানে নাকি হচ্ছে? সরাসরি ছবি দেখতে পাই, মেশিনের ভিতরে সফটওয়্যার আগে সে হচ্ছে এরকম একটা গ্রাফ পায়, এরকম গ্রাফ পায়, দেন সেটাতে ছবি বানায়, আমরা সরাসরি ইমেজ দিবে, আমার এটা এই জিনিস দেখাবে না মেশিন। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে নেক্সট ক্লাসে আমরা দ্রাব্যতা পড়বো, দ্রাব্যতা পড়ার পর আমাদের বাকি থাকবে হচ্ছে লাস্টের দিকে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো। ঠিক আছে, হোপফুলি দুইটা বা তিনটা ক্লাস আমরা শেষ হয়ে যাবে চ্যাপ্টার, তিনটা ক্লাস লাগবে আশা করছি, তিনটা ক্লাসে শেষ হলে দেন আমরা সেকেন্ড পেপারে যে পরিবেশ রসায়ন শুরু করবো। আজকের মতো এখানেই।